আসসালামু আলাইকুম ভাইয়া। তো আমরা আজকে বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 কোষ বিভাজন সেল ডিভিশন এই অধ্যায়টা আমরা শুরু করতে যাচ্ছি। ভাইয়ের সঙ্গে তোমরা সুন্দরভাবে মনোযোগ সহকারে আমরা ক্লাসটা আমরা করে নেব। অ্যান্ড যতটুকু হেল্পফুল হয়, যতটুকু আমরা মনোযোগ দিতে পারি, ততটুকু ক্লাসে আমরা সুন্দরভাবে আমরা মনোযোগ সহকারে আমরা ক্লাসটা করে নেব। কেননা ক্লাসটা মনোযোগ সহকারে করে নিলে তুমি মানে অনেক কিছু শিখতে পারবা। আর ওভারঅল অনেক কিছু তোমার রিভিশন প্রসেস অনুযায়ী তোমার শেষ হয়ে যাবে। ঠিক আছে না? তো আমরা অতিরিক্ত কথা না বলে আমরা সুন্দরভাবে ক্লাসটা করে নিই ভাইয়ের সঙ্গে। আর সুন্দরভাবে বইটা নোট ডাউন করে দিই। ঠিক আছে না? তো কোষ বিভাজন, ঠিক আছে না? কোষ আমরা প্রাথমিকভাবে এতটুকু আমরা বলতে পারি যে কোষ কাকে বলে। ঠিক আছে না? জীবদেহের গঠন এবং কার্যকে আমরা কোষ বলে থাকি। ঠিক আছে না? ঠিক আছে? তো কোষ বিভাজন, কোষের উপর ভিত্তি করে বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন কোষ বিভাজনকে ৩ ভাগে ভাগ করা যেতে পারে। যেমন অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। তো এই অধ্যায়টা ফুল অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস গুরুত্ব এবং পার্থক্য অ্যান্ড প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা আছে। তো আমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কভার করে নেব। যতটুকু ক্লাসে কমপ্লিট করে দেওয়া হোক না কেন, সেটা তোমার মেডিকেল অ্যান্ড ভার্সিটির জন্য দ্যাট উইল বি মোর দেন এনাফ। আমরা সুন্দরভাবে কভার করব আর সুন্দরভাবে ক্লাসটা করে নেব। ঠিক আছে না? তো এখানে কোষ বিভাজন দেওয়া আছে। তো বেসিক্যালি বলতে গেলে এখান থেকে আমরা আর কিছুই পড়ব না। এখান থেকে প্রথম এখানে তোমার ধারণা দেওয়া আছে। ঠিক আছে না? এখান থেকে আমরা কিছু পড়ব না। এখান থেকে পড়ার মতো কিছু নয়। তো আমরা প্রথম থেকে আমরা শুরু করব যে এখানে কতটুকু আমাদের পড়তে হবে। ভাইয়া তোমাকে ডিরেক্ট একদম সবকিছু পড়াই দিবে। জাস্ট খালি গো থ্রু করে দিচ্ছে। সব রিডিং দিয়ে দিচ্ছে। তুমি ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে রিডিংও দিয়ে দাও আর সুন্দরভাবে পার্টটা কভার করে নাও। তো এখানে বলছে বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি কোষের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এককোষী জীবসমূহ যেমন ব্যাকটেরিয়া, ইস্ট প্রভৃতি বারবার বিভাজনের মাধ্যমে একটি থেকে অসংখ্য এককোষী জীবে পরিণত হতে পারে। তাহলে এখান থেকে টু দ্য পয়েন্ট এভাবে কোশ্চেন চলে আসবে যে এককোষী জীব কোনগুলো হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে আর ইস্ট হতে পারে। এখান থেকে আমরা দুইটা পয়েন্ট আমরা একদম মুখস্থ করে একদম নেব। ঠিক আছে না? বিশালদেহী একটি বটগাছ সূচনা ঘটে একটি মাত্র কোষ থেকে। আর গাছ থেকে গাছের সৃষ্টি হয়, প্রাণী থেকে প্রাণীর সৃষ্টি হয়। অবশ্যই উদ্ভিদ থেকে উদ্ভিদ সৃষ্টি হইতেছে, উদ্ভিদ থেকে কখনো প্রাণী সৃষ্টি হয় না, আর প্রাণী থেকে কখনো উদ্ভিদ সৃষ্টি হয় না। তেমনি ভাবে এখানে এতটুকুই বলা আছে। আর তেমনি কোষ থেকে কেবল কোষের সৃষ্টি হচ্ছে। এককোষী নিষিক্ত ডিম্বক হতে কোষ বিভাজন প্রক্রিয়া এক সময় কোটি কোটি কোষের সমন্বয়ে একটি পরিণত মানুষের সৃষ্টি হয়। জীবদেহের কোষ বিভাজন একটি মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। ভার্সিটিতে কোশ্চেন চলে আসছিল যে কোষ বিভাজন এক ধরনের কোন ধরনের প্রক্রিয়া। ঠিক আছে না? ওখানে জৈব রাসায়নিক ছিল, অত্যাবশ্যকীয় ছিল, আরো অনেক ধরনের তোমার অপশন ছিল। তো এইগুলো আমাদের মুখস্থ করতে হবে। জীবদেহের কোষ বিভাজন একটি মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। এর মাধ্যমে জীবের তোমার দেহ দৈহিক বৃদ্ধি অর্থাৎ দেহ গঠন বৃদ্ধির কাজে অংশগ্রহণ করতে পারে এবং সামনের তোমার বংশধর কি হবে সেটা সেটা প্রজনন অর্থাৎ বংশবৃদ্ধি করতে সাহায্য করে থাকে। অর্থাৎ যে প্রক্রিয়া জীবকোষ বিভিন্ন মাধ্যমে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, ঠিক আছে না? কোষের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? কোষ বিভাজন বলা হয়। মানে এটা কোষ বিভাজনের সংজ্ঞা এখানে ওরা ডিরেক্ট উঠাই দিছে। কোষ বিভাজনের ফলে নতুন কোষকে কি বলা হয়? নতুন কোষকে বলা হয় আপত্য কোষ। সেই আপত্য কোষ থেকে বা সৃষ্টি হয় মাতৃকোষ। ঠিক আছে না? এটা কিন্তু টু দ্য পয়েন্ট ইম্পর্টেন্ট। অল্প একটু পর বুঝাই দিচ্ছি কিভাবে কোশ্চেন ঘুরে পেঁচা চলে আসবে। জাস্ট আমরা আগে বইটা আমরা কি করে নিই? নোট ডাউন করে নিই। ওয়াল্টার ফ্লেমিনিং, ঠিক আছে না? 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামান্ডার্স ট্রিটিকাস ম্যাকুলোসা কোষের প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন এবং কোষ থেকে কেবলমাত্র কোষ সৃষ্টি হতে পারে। এটা আবার ব্যক্ত করেছেন, আবার উপস্থাপন করেছেন রবার্ট বলেন রুডolf ভিরশাও। ঠিক আছে না? এখান থেকে এমনি ভাবে এই পার্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে ডিরেক্ট এভাবে কোশ্চেন চলে আসবে যে এককোষী এবং এককোষী জীব কোনগুলো হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ইস্ট হতে পারে। ঠিক আছে না? এখান থেকে আরেকভাবে কোশ্চেন চলে আসবে জীবদেহের কোষ বিভাজন একটি কোন ধরনের প্রক্রিয়া? মৌলিক এবং অত্যাবশ্যক প্রক্রিয়া। অবশ্যই এটা প্রয়োজন অবশ্যই এখানে আছে। ঠিক আছে না? এবং এর ফলে জীবের দৈহিক বৃদ্ধি ঘটতে পারে এবং সেখানে বংশবৃদ্ধি ঘটাতেও পারে এই কোষ বিভাজন প্রক্রিয়া। তো কোষ বিভাজন প্রক্রিয়াটা আসলে কি? যে প্রক্রিয়া জীবকোষ বিভক্তর মাধ্যমে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি সম্পূর্ণ হয় সেটাকে বলা হয় কোষ বিভাজন। কোষ বিভাজনের ফলে যে সৃষ্ট নতুন ধরনের একটা কোষ পাওয়া যায় সেই কোষকে বলা হয় আপত্য কোষ। এখান থেকে কোশ্চেন চলে আসবে আপত্য কোষ থেকে পরবর্তীতে কোন কোষ সৃষ্টি হতে পারে? মাদার সেল অর্থাৎ তোমার কি মাতৃকোষ সৃষ্টি হতে পারে। এবং এই কোষ বিভাজনটা আবিষ্কার করেছেন 1882 খ্রিস্টাব্দে ওয়াল্টার ফ্লেমিনিং। নামটা একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, একদম অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে না? এবং সামুদ্রিক স্যালামান্ডার্স এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় অলরেডি চলে আসছিল। যখন কোশ্চেন ব্যাংক সলিউশন করে দেবো তখন বুঝতে পারবা। এগুলো সব ইম্পর্টেন্ট। যে এখান থেকে কোশ্চেন এভাবে চলে আসছিল যে সামুদ্রিক স্যালামান্ডার্স এর বৈজ্ঞানিক নাম কি? ট্রিটিকাস ম্যাকুলোসা। কোষের প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন এবং কে বলেছেন যে কোষ থেকে কেবলমাত্র কোষের সৃষ্টি হয়? ঠিক আছে না? সেল টু সেল কে বলেছেন? যে রুডolf ভিরশাও বলেছেন। এখান থেকে এমনি কোশ্চেন চলে আসবে। নেক্সট পয়েন্টে আমরা চলে আসি। এখানে হ্যাপ্লয়েড বনাম ডিপ্লয়েড দেওয়া আছে। ক্রোমোজোম সংখ্যা যদি তোমার কি n সংখ্যক থাকে তাকে বলা হয় হ্যাপ্লয়েড, আর যদি ক্রোমোজোম সংখ্যা যদি 2n সংখ্যক থাকে তাকে বলা হয় ডিপ্লয়েড বলা হয়। ঠিক আছে না? এখান থেকে এতটুকু আমাদের মুখস্থ করতে হবে যে প্রতিটি জীবের একটি নির্দিষ্ট সংখ্যক ইউনিক অর্থাৎ অনন্য, ঠিক আছে না, ক্রোমোজোম আছে। মানুষের ক্রোমোজোম হচ্ছে 23টি। এটা ভুল ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে না? এখানে অবশ্যই এখানে হয় এরা দিতে চাইছিল 23 জোড়া হবে
না হয় যদি টির কথা আসে তাহলে তের জোড়া সমান আমরা লিখতে পারি কত 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 46টি হতে পারে, ঠিক আছে না, 46টি হতে পারে। তো এই নতুন এডিশন বইয়ে হয়তো বোধহয় তোমাদের ঠিক করে দেওয়া আছে। যদি যাদের বইয়ে এরকম দেওয়া থাকে তারা তোমরা সুন্দরভাবে কি করবা, একটু রাইট অ্যান্সারটা করে নিবা, ঠিক আছে না। ফলে মাছির 4টি হতে পারে, সবগুলো ইউনিক অর্থাৎ অনন্য হতে পারে, ক্রোমোজোম মিলে একটি ক্রোমোজোম সেট গঠন করে মানুষের 2 সেট ক্রোমোজোম থাকে। তাহলে এখান থেকে কোশ্চেন চলে আসবে মানুষের কয় সেট ক্রোমোজোম থাকতে পারে, 2 সেট ক্রোমোজোম থাকতে পারে, অর্থাৎ প্রতিটি ক্রোমোজোম 2টি কপি আছে। যে কোষে 2 সেট ক্রোমোজোম থাকে তাকে বলা হয় ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে কি 2n সংখ্যক। যেমন মানুষ হচ্ছে কি ডিপ্লয়েড জীবের অন্তর্ভুক্ত। যে কোষে এক সেট ক্রোমোজোম থাকে তাদেরকে বলা হয় হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড থাকলে সেখানে কি এন সংখ্যক ক্রোমোজোম থাকবে। এখানে বলছে এন স্ট্যান্ড ফর দ্য নাম্বার অফ ইউনিক ক্রোমোজোম। মানুষের দেহ কোষ হচ্ছে 2n, কিন্তু 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 শুক্রাণু এবং হচ্ছে ডিম্বাণু হচ্ছে কি তোমার হচ্ছে কি হ্যাপ্লয়েড হবে, ঠিক আছে, হ্যাপ্লয়েড হবে, ঠিক আছে না। এই কথাটা কিন্তু একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, এই কথাটা একদম মাস্ট টু নো, আমাদের জানতেই হবে। এখান থেকে ডিরেক্ট এভাবে কোশ্চেন চলে আসবে যে হচ্ছে ক্রোমোজোম কি মানে ভিন্ন হয় না একই হয়? অবশ্যই ক্রোমোজোম ভিন্ন হতে পারে। মানুষের ক্রোমোজোম সংখ্যা কতটি? 46টি। কত জোড়া? 23 জোড়া হবে, ঠিক আছে না। ফলের মাছির কয়টি থাকতে পারে? 4টি থাকতে পারে। এবং মানুষের 2 সেট ক্রোমোজোম বিদ্যমান, এবং সেখানে তোমার হচ্ছে কি সেখানে মানুষের দেহে থাকতে পারে 2n সংখ্যক ক্রোমোজোম বিদ্যমান থাকতে পারে, এবং শুক্রাণু এবং ডিম্বাণুতে থাকতে পারে তোমার হচ্ছে কি n সংখ্যক ক্রোমোজোম বিদ্যমান থাকতে পারে, ঠিক আছে না। অর্থাৎ যদি ক্রোমোজোমের সংখ্যা যদি 2n সংখ্যক থাকে সেটাকে বলা হয় ডিপ্লয়েড কোষ, আর যদি এক সেট ক্রোমোজোম থাকে তখন সেটাকে বলা হয় হ্যাপ্লয়েড কোষ বলা হয়, ঠিক আছে না। এখান থেকে এতটুকু আমাদের একদম মাস্ট টু নো, এখান থেকে এতটুকু আমরা জেনে নেব। দেন আমরা শ্রেণীবিন্যাসে চলে আসলাম, যে কোষ বিভাজনের প্রকারভেদ। এখানে বলছে জীবজগতে শ্রেণীবিন্যাসের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায় কোষকে। সেটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা মাইটোসিস, একটা মিওসিস। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে অ্যামাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। মাইটোসিস যেহেতু সমান সংখ্যক ক্রোমোজোম বিদ্যমান থাকতে পারে তাই এটাকে বলা হয় সমীকরণ কোষ বিভাজন বলা হয়, এবং মায়োসিস যেহেতু একটু কম থাকে তাই একে হ্রাসমূলক কোষ বিভাজন বলানো হতে পারে। তো ইংলিশ টার্মগুলো মেডিকেলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ভার্সিটি ততটা লাগে না কিন্তু নামগুলো লাগে। তো আমরা এখান থেকে আমরা এতটুকু আমরা পড়ে নেব যে প্রত্যেক কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিসকে বলা হয়, মাইটোসিসকে বলা হয় সমীকরণ কোষ বিভাজন বা ইকুয়েশন সেল ডিভিশন বলা হয়, মায়োসিসকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন বলানো হতে পারে, ঠিক আছে না। এইটা একদম ট্রু ফলস এর জন্য একদম 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 10 স্টার ইম্পর্টেন্ট, একদম মাস্ট টু নো। এখান থেকে মেডিকেলে কোশ্চেন অলরেডি চলে আসছিল, ভার্সিটিও চলে আসছিল। তো যাই তোমাদের পড়াচ্ছি, যাই দাগাই দিচ্ছি না কেন, এগুলো হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, একদম তোমাকে একদম কি আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে না। তো ওভারঅল আমরা হচ্ছে কি কোষ বিভাজনে আমরা হচ্ছে বেসিক আমরা কনসেপ্টটা আমরা ক্লিয়ার করলাম। এখন আমরা হচ্ছে কি স্পেসিফিক ভাবে আমরা এই যে কোষ বিভাজনকে 3 ভাগে ভাগ করা যায়, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এই তিনটা সম্পর্কে আমরা কি এখন আলোচনা করব। আর স্পেসিফিক ভাবে আমরা হচ্ছে কি একটা পার্ট আমরা সুন্দরভাবে শেষ করে দেব, ঠিক আছে না। এখানে বলছে অ্যামাইটোসিস, প্রথমে এট ফার্স্ট আমরা বিগিনিং পয়েন্ট আমরা শুরু করলাম যে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস বা ডাইরেক্ট সেল ডিভিশন বলা হয়। এখান থেকে এমসিকিউতে ভার্সিটি এভাবে কোশ্চেন চলে আসবে যে অ্যামাইটোসিস কোষ বিভাজনের আরেকটা নাম কি প্রত্যক্ষ কোষ বিভাজন। ইংলিশ টার্মটা এখান থেকে এভাবে আসবে যে ডিরেক্ট সেল ডিভিশন বলা হয়, নিচের কোনটিকে, ঠিক আছে না। কোষ বিভাজন এখান থেকে আমাদের সংজ্ঞাটা মুখস্থ করতে হবে যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষের নিউক্লিয়াস, ঠিক আছে না, এবং সাইটোপ্লাজমে কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয় দুটি আপত্য কোষের সৃষ্টি করে, তাকে বলা হয় অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। এখান থেকে এমনি কোশ্চেন চলে আসবে যে কোন প্রক্রিয়ায় মানে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ কয়টি থাকতে পারে, সেখানে মাতৃকোষ একটি থাকতে পারে, এবং নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সেখানে তোমার কি কোনো মাধ্যমিক পর্যায় ছাড়াই সম্পূর্ণ হয়। অবশ্যই মাধ্যমিক পর্যায় ছাড়া সম্পূর্ণ হয়, কিন্তু সেটা সরল না, সেটা জটিল আকারে হতে পারে, এই পয়েন্টটা মনে রাখবা। এবং সরাসরি কয়টি আপত্য কোষের সৃষ্টি হয়? 2টি আপত্য কোষের সৃষ্টি হয়। এখানে 2 সংখ্যাটা তোমার লাইফের জন্য ইম্পর্টেন্ট। কোষের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয় বা প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। এখান থেকে ডিরেক্ট এমসিকিউতে এভাবে ভার্সিটি বলো বা মেডিকেল বলো, আমি স্পেসিফিক ভাবে বলতেছি না, যাই পড়াচ্ছি তাই মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, ভার্সিটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো এটা আমরা কি করব, টনটনা লেভেলে আমরা মুখস্থ করে আমরা ছাড়বো। দেন আমরা হচ্ছে নেক্সট পার্টে আমরা চলে যাব, ঠিক আছে না। নেক্সট পার্টটা কি দেওয়া আছে? নেক্সট পার্টটা প্রক্রিয়া দেওয়া আছে, তো অল্প একটু পড়ে নিই আমরা যে মাইটোসিস প্রক্রিয়া কোনো ধরনের জটিলতা ছাড়াই সরাসরি মাতৃকোষে বিভাজন ঘটে থাকে। এক্ষেত্রে নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে সরাসরি 2 ভাগে বিভক্ত হয়। অর্থাৎ এখান থেকে কোশ্চেন চলে আসবে যে মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস কয় ভাগে বিভক্ত হতে পারে? 2 ভাগে বিভক্ত হতে পারে। দেখো এখানে একটা নিউক্লিয়াস দেওয়া আছে, এখানে আস্তে আস্তে তোমার কি দুইটা ভাগে বিভক্ত হয়েছে। লাস্ট পয়েন্টে দুইটা হচ্ছে নিউক্লিয়াসে পরিণত হয়েছে, এখানে এই কথা বলছে এরা, ঠিক আছে না, যে অ্যামাইটোসিস প্রক্রিয়া নিউক্লিয়াস 2টি সরাসরি বিভক্ত হতে পারে। ট্রু ফলসের জন্য মানে হচ্ছে আমাদের মনে রাখতে হবে নিউক্লিয়াসটি প্রথমে লম্বা এবং মাঝখানে ভাগ হয়ে 2টি নিউক্লিয়াসে পরিণত হয়, পরে কোষটি বা চক্রাকার গর্ত ভেতরের দিকে ঢুকে কোষটিকে আবার হচ্ছে আরেকটা কোষে পরিণত করতে পারে। ফলে একটি কোষ 2টি আপত্য কোষের সৃষ্টি হতে পারে। প্রতিটি আপত্য কোষে ক্রোমোজোম বৃদ্ধি পেয়ে মাতৃকোষ অনুরূপ আকার আকৃতি লাভ করে, যেমন কি হতে পারে, যেমন কি ইস্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী জীবের এ প্রকার কোষ বিভাজন সম্পূর্ণ হয়। তাহলে
তাহলে এখান থেকে কোশ্চেন আমরা আমরা প্রথমে আমরা পড়ে আসলাম যে এককোষী জীব কোন কি হতে পারে। এখানে প্রথম পার্টে আমরা পড়ে আসলাম যে তোমার কি হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে এবং কি ইস্ট হতে পারে। আর আরেকটা আমরা অ্যাড করে নেব যে অ্যামিবাও এটা হতে পারে এককোষী জীব। তাহলে এখান থেকে কোশ্চেন চলে আসবে যে হচ্ছে ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা এগুলোর ক্ষেত্রে কোন কোষ বিভাজন সম্পূর্ণ হয়। এগুলোর ক্ষেত্রে হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পূর্ণ হতে পারে। ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়ায় কতটা অ্যামাইটোসিসের মতো উভয় প্রক্রিয়া প্রায় সামর্থ্য করে। অ্যামাইটোসিস প্রক্রিয়া তাৎপর্যপূর্ণ কতগুলো দেওয়া আছে। যেমন অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকে জটিল এবং উন্নতর কোষ বিভাজন উৎপত্তি হয়েছে। এটা কে বলেছেন? বিজ্ঞানী স্ট্রাসবার্জার বলেছেন। ঠিক আছে না? সাল আমি নরমালভাবে মুখস্থ করতে বলি না, তো এটা সালও আমাদের পড়তে হবে না, কোনো প্রয়োজন নেই। কোনো যা এককোষী জীবের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এই প্রক্রিয়া অত্যন্ত ফলপ্রসূ এবং একমাত্র প্রক্রিয়া পড়তে হবে না। জাস্ট এইখান থেকে আমরা এতটুকু সম্পর্কে আমরা জানবো যে হচ্ছে কি ইস্ট, ব্যাকটেরিয়া, অ্যামিবা এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এককোষী জীব। এককোষী জীব সাধারণত দ্বিবিভাজন প্রক্রিয়া তোমার হচ্ছে কি অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করে কোষ বিভাজন প্রক্রিয়াটা। এবং অ্যামাইটোসিস প্রক্রিয়া একটি জটিল এবং উন্নত কোষ বিভাজন পদ্ধতি। কে বলেছেন? বিজ্ঞানী স্ট্রাসবার্জার বলেছেন। সালটা আমরা কি করব না, মনে রাখবো না, পড়তেও হবে না। বাকিটা তুমি নিজ দায়িত্বে সুন্দরভাবে একদম গো ফর রিডিং, অল্প একটু রিডিং দিলে হয়ে যাবে। আমরা অ্যামাইটোসিস পার্টটা আমরা শেষ করে দিলাম। অ্যামাইটোসিস ইজ সিম্পল কনসেপ্ট, তো আমরা শেষ করে দিলাম। এখন আমরা চলে আসলাম সেকেন্ড পার্টে, মাইটোসিস বা সমীকরণ বিভাজন। ঠিক আছে না? এটা হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, হিউজ পরিমাণে হচ্ছে ইনফরমেশন এখানে দেওয়া আছে, তো পড়তে হবে আমাদের। যে মাইটোসিস যাকে বলা হয় সমীকরণ কোষ বিভাজন বলা হয়। ইংলিশ টার্মটা আসতে পারে যাকে বলা হয় ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হয়। এখান থেকে দুটো এমসিকিউ আসবে যে মাইটোসিসকে আরেকটা নামে কি ডাকা হয়, সমীকরণ কোষ বিভাজন ডাকা হয়, বা ইংলিশ টার্মকে বলা হয় ইকুয়েশনাল সেল ডিভিশন বলানো হতে পারে। পড়তে হবে। ভাইয়ের সঙ্গে পড়ে নাও যে প্রকৃত কোষী জীবদেহের গঠনের ক্ষেত্রে কোষ বিভাজন হলো মাইটোসিস কোষ বিভাজন। তাহলে এখান থেকে প্রথম তোমার প্যাসেজ থেকে প্রথম প্যারাগ্রাফ থেকে এতটুকুই আসতে পারে যে হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজন কোন প্রাণীর হতে পারে বা কোন জীবদেহের হতে পারে। এটা এককোষীর হয় না, এটা সাধারণত বহুকোষী বা প্রকৃত কোষীর ক্ষেত্রেও হতে পারে। নেক্সট, মাইটোসিস কোষ বিভাজন একটি প্রকৃত কোষে প্রতিটি ক্রোমোজোমে একটি করে ক্রোমাটিড দুদিকে মেরুতে সরে গিয়ে দুটি আপত্ত নিউক্লিয়াসে পরিণত হয়। তোমার হচ্ছে পরে দুটি আপত্ত নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে এবং প্রাণী কোষে প্লাজমা মেমব্রেন দিয়ে ঢুকে গিয়ে প্লাজমা মেমব্রেনে দুভাগে ভাগ হয়ে যায় এবং দুটি আপত্ত কোষে পরিণত হতে পারে। তুমি মনে করতেছো ভাইয়া এগুলো সব পড়তে হবে না? নো মানে না। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 19-20, ডেন্টাল ভর্তি পরীক্ষা 21-20 এবং হচ্ছে 20-21 আসছিল। তো ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, তুমি তোমার 14 গোষ্ঠীর নাম ভুলে যাও, ইভেন তোমার শ্বশুর শাশুড়ির নামও ভুলে যাও, জামাইয়ের নামও ভুলে যাও, কিন্তু এগুলা নাম ভোলা যাবে না। যে নিউক্লিয়াস বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। ঠিক আছে না? সবার এক্সামের ক্ষেত্রে আসছিল, আমার ভালো আসছিল। তো তোমরা ডিরেক্ট একদম কি করবা, এই দুটো ফর্ম একদম টিটিএম করে নিবা। যে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস এন্ড সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস বলা হয়। এখানে এই কথাটা যেন আমরা না ভুলি। ঠিক আছে না? যে সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন, আর ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে কি নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস বলা হয়। বারবার বলতেছি এই কারণে যে ইম্পর্টেন্ট। এই প্রক্রিয়ায় বিভক্ত কোষের ক্রোমোজোম সংখ্যা আকারগত, আকৃতিগত এবং গুণগত কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, নতুন দুটি কোষের প্রতিটিতে ক্রোমোজোম সংখ্যা এবং গুণগত এবং গঠন আকৃতি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং গুণগত গঠন আকৃতি অনুরূপ থাকে। এবং এই বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াস এবং ক্রোমোজোম কয়বার বিভাজিত হতে পারে? একবার বিভাজিত হতে পারে। তাহলে এখান থেকে ডিরেক্ট এভাবে কোশ্চেন চলে আসবে যে হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়? মাত্র একবার বিভাজিত হয়। এই এক কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট। সংখ্যাটা তো আমাদের মাস্ট মুখস্থ করতে হবে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় একবার বিভক্ত হয়, তাকে কি বলা হয়? মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। আমরা একটু আগেই পড়লাম, এখানে সংজ্ঞার মধ্যে অ্যান্সারটা দেওয়া আছে যে মাইটোসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম এবং নিউক্লিয়াস কয়বার বিভাজিত হতে পারে? একবার বিভাজিত হতে পারে। অনুভাবে যে কোষ বিভাজন একটি দেহকোষের নিউক্লিয়াসে বিভাজন হয় সম আকৃতি সমগুণ সম্পূর্ণ দুটি আপত্ত নিউক্লিয়াসের সৃষ্টি হয়, তাকে মাধ্যমে দুটি আপত্ত কোষে পরিণত হয়, তাকে কি বলা হয়? মানে তাকে কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। জাস্ট তোমরা এই পার্টটা রিডিং দিয়ে দিবা, যতটুকু আন্ডারলাইন করে দিচ্ছি ততটুকু এনাফ। নিউক্লিয়াসে এরূপ বিভাজনের প্রথম দেখতে পান কে? বিজ্ঞানী স্লাইকার। লেস দেন ইম্পর্টেন্ট, এর নাম দেন কি? ক্যারিওকাইনেসিস। ঠিক আছে না? কিন্তু ভার্সিটির ক্ষেত্রে এটা কিন্তু হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। ঠিক আছে না? যে ডিরেক্ট কোশ্চেন চলে আসছিল যে এই যে নিউক্লিয়াসের বিভাজনকে যে ক্যারিওকাইনেসিস বলা হয়, এটা কে নাম করেছেন? বিজ্ঞানী স্লাইকার নামকরণ করেছেন। ঠিক আছে না? এখান থেকে আমরা এতটুকু মনে রাখবো কি করেছেন, যে ক্যারিওকাইনেসিস নামকরণ করেছেন, যে ক্যারিওকাইনেসিস নামকরণ করেছেন। এবং সেই কাইনেসকে মাইটোসিস নামে অভিহিত করেন কি? ওয়াল্টার ফ্লেমিং। আর এই প্রকার পূর্ণ বিভাজনকে বলা হয় মাইটোসিস নামে অভিহিত করেছেন। তো এই কথাগুলো এখান থেকে ইম্পর্টেন্ট, এই কথাগুলো এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে মাস্ট টু নো আমাদের জানতেই হবে। দেন আমরা চলে আসলাম যে মাইটোসিস
বিভাজনে মাতৃকোষে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার সহ লম্বালম্বি দু অংশে ভাগ হয়ে যায় এবং প্রতিটি অংশ নিকটবর্তী মেরুতে গমন করে, ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তাই একে কি বলা হয়? ইকুয়েশনাল বা সমীকরণ কোষ বিভাজন বলা হয়। তোমাদের সিকিউর জন্য এই কথাগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এডমিশনের ক্ষেত্রে এদের কোনো মানে হচ্ছে ভ্যালু নেই, আমরা এগুলোকে পাত্তা দেব না। মাইটোসিস কোথায় কোথায় ঘটতে পারে, এখান থেকে এমসিকিউতে আসতে পারে, ভার্সিটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের পড়তে হবে। মেডিকেলের ক্ষেত্রেও এভাবে কোশ্চেন চলে আসছিল যে মাইটোসিস কোথায় হয়। মাইটোসিস প্রাণী এবং উদ্ভিদ বিভাজন ক্ষমতা সম্পূর্ণ দৈহিক কোষে ঘটে। সেই দৈহিক কোষগুলো কি কি? কাণ্ড হতে পারে, শাখা প্রশাখা হতে পারে, শীর্ষ, মূলের বহিঃস্থ, শীর্ষ, ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে মাইটোসিস প্রক্রিয়া সম্পূর্ণ হয়। জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ মাইটোসিস প্রক্রিয়া ফল। এটা মেডিকেলের চলে আসছিল যে জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ কোন কোন কোষ বিভাজন প্রক্রিয়ার ফল? মাইটোসিস, মিওসিস না কোনোটিই নয়। অর্থাৎ এই কোশ্চেনটা আমরা সুন্দরভাবে আমরা কি করব, আমরা মনে রাখবো যে সকল ধরনের অঙ্গ প্রত্যঙ্গ যে তোমার সে রয়েছে, বৃদ্ধি হইতেছে আমাদের কাজকর্মের ক্ষেত্রে, যে আমরা হচ্ছে কি এদের লাগাইতেছি। তো এরা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার ফল হতে পারে। এবং মাইটোসিস কোথায় কোথায় ঘটতে পারে? কাণ্ড, শাখা এবং শাখা প্রশাখা শীর্ষে ঘটতে পারে, মূলে বহিষ্ণু অঞ্চলে হতে পারে এবং ক্যাম্বিয়াম অঞ্চলে হতে পারে, ঠিক আছে না? এবং জীবদেহের ক্ষেত্রে যাদের প্রাণ আছে তাদের ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে এসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারপরে এখান থেকে এতটুকু পড়তে হবে যে জননাঙ্গের গঠন এবং বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে। এটা কিন্তু হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, এটাও ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট এই কথাগুলো, যে হচ্ছে জননাঙ্গের গঠন, ঠিক আছে না? অর্থাৎ জননাঙ্গের গঠন এবং বৃদ্ধি বা কোন প্রক্রিয়া ফল? মাইটোসিস প্রক্রিয়া ফল, ঠিক আছে না? এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, এগুলো সুন্দরভাবে আমাদের মুখস্থ করতেই হবে। নেক্সট আমরা চলে আসি যে মাইটোসিস প্রক্রিয়ার বৈশিষ্ট্য, ঠিক আছে না? এখান থেকে ট্রু ফলস আসবে। যদি তোমাদের সিকিউ থাকতো তাহলে পড়তাম যে পুরোটা ধরো মানে হচ্ছে কি ধুমধাম মুখস্থ করে নাও। কিন্তু তোমরা যদি এডমিশনের জাস্ট এমসিকিউ থাকবে। আর ঢাকা ভার্সিটির জন্য হচ্ছে রিটেনের ক্লাস আমি তোমার সুন্দরভাবে নিয়ে দেবো, সমস্যা নাই। তো এখান থেকে জাস্ট খালি আমরা এতটুকুই আমরা পড়বো। মেডিকেল অ্যান্ড হচ্ছে ভার্সিটির ক্ষেত্রে বৈশিষ্ট্য যতটুকু এমসিকিউ আসতে পারে ততটুকু ভাইয়া পড়াই দেবে, সমস্যা নাই। এখানে আমরা শুরু করে দিই যে মাইটোসিস বৈশিষ্ট্য, এই প্রক্রিয়া প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি তথা অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। তাহলে কোশ্চেন এভাবে চলে আসবে যে মাইটোসিসে ক্রোমাটিড কয়টি ভাগে বিভক্ত হতে পারে? দুটি ভাগে বিভক্ত হয়। প্রতিটি ক্রোমাটিড তথা আপত্য ক্রোমোজোম তার নিকটস্থ মেরুতে পৌঁছায় দুটি আপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। কাজে দুটি আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকতে পারে। তো এখানে দুটি ক্রোমাটিড বিভক্ত হয়, দুটি আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমগুণ সম্পূর্ণ হয়, কারণ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিনসমূহ বহনকারী ক্রোমোজোমগুলো প্রতিটি লম্বালম্বিভাবে বিভক্ত হয় দুটি আপত্য নিউক্লিয়াসে পরিণত হতে পারে। ততটা ইম্পর্টেন্ট না, জাস্ট গো ফর রিডিং। আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি থাকতে পারে? সমান থাকতে পারে। তাই একে সমীকরণ কোষ বিভাজন অথবা ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হয়। আপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমায়তন সম্পূর্ণ হতে পারে। তাহলে এখান থেকে জাস্ট খালি 4-5-4টা পয়েন্ট আমরা মনে রাখবো যে মাইটোসিসের ক্ষেত্রে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়, দুটি আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সবসময় সমান থাকে, ঠিক আছে না? এবং আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকতে পারে এবং এখানে সমান আয়তন বিশিষ্ট, সমগুণ, সমপূর্ণ, সমান আয়তন বিশিষ্ট হতে পারে, ঠিক আছে না? এমসিকিউর ক্ষেত্রে এটা একটু আমাদের কি করতে হবে? টিটিএম করতে হবে, একদম মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে না? তো মাইটোসিসের আমরা হচ্ছে কি এই যে মাইটোসিস যে মানে আমরা মাইটোসিস পার্টটা আমরা শেষ করে দিলাম, এন্ড মাইটোসিসের পার্টটা আমরা অল্প একটু শেষ করে দিলাম। এখন আমরা হচ্ছে বইয়ের আমরা হচ্ছে আরেকটা পার্টে ঢুকে পড়বো। একটা হচ্ছে কোষ চক্র এবং ইন্টারফেস। তো সেল সাইকেল অ্যান্ড ইন্টারফেস এই পার্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই পার্টটা তোমাদের ওভারঅল অনেক অনেক ইম্পর্টেন্ট, ভার্সিটি অ্যান্ড মেডিকেলের জন্য, ডেন্টালের জন্য, আর্ম ফোর্স মেডিকেল করার জন্য প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট। সুন্দর ভাই তোমরা কি করে নাও, পড়ে নাও। তো হোয়াটএভার আমরা হচ্ছে চলে আসি, আমরা নেক্সট ফর্মে চলে আসি। এখানে বলছে কোষ চক্র এবং ইন্টারফেস বলছে। তো একটি সুস্থ বহিঃস্থ কোষের জীবন শুরু হয় তার মাতৃকোষের বিভাজনের মাধ্যমে এবং শেষ হয় নিজ বিভাজন হয়, ঠিক আছে? তো আপত্য কোষের মধ্য দিয়ে একটি কোষ সৃষ্টি, বিভাজন এবং পরবর্তী হচ্ছে বৃদ্ধি, আবার পরবর্তী বিভাজন, এই তিন কাজ যে চক্রের মাধ্যমে সম্পূর্ণ হয় তাকে বলা হয় সেল সাইকেল বলা হয়, বা হচ্ছে কোষ চক্র বলে। হার্ড ওয়ার্ক এবং প্লেগ এই কোষ চক্র প্রস্তাব করেন, ঠিক আছে না? পরে বলতেছি কিভাবে কোশ্চেন চলে আসবে, জাস্ট আমরা হচ্ছে নোট ডাউন করে নিই, ঠিক আছে না? এখানে বলছে এই চক্র বারবার চলতে থাকে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে 1,100 মিলিয়ন ট্রিলিয়ন, ঠিক আছে না, কোষ থাকতে পারে। দেহে সুস্থ রাখতে হলে এর মধ্যে সঠিক সময়ে সঠিক কোষটিকে বিভাজন হতে হবে। এই বিভাজনের জন্য প্রয়োজন অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রয়োজনীয় সিগন্যাল বা সংকেত। কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজনের জন্য বিশেষিত, যেমন ভ্রূণ কোষ, মূল এবং কাণ্ডের শীর্ষ মেরিস্টেম কোষ। কিছু কোষ আছে প্রয়োজনীয় উদ্দীপনা পেলে বিভাজিত হতে পারে।
আবার অনেক কোষ আছে কখনো বিভাজিত হতে পারে না। আমাদের পূর্ণাঙ্গ লাল রক্তকোষ, পেশিকোষ এবং স্নায়ুকোষ এগুলো কোষ তোমার হচ্ছে কি অন্তর্ভুক্ত হতে পারে। তো এখান থেকে এভাবে কোশ্চেন চলে আসবে যে হচ্ছে কোন কোষগুলো হচ্ছে বেশি দ্রুত বিভাজিত হতে পারে। যেমন হচ্ছে ভ্রূণকোষ, মূল এবং কাণ্ডের শীর্ষের মেরিস্টেম কোষ এগুলো হচ্ছে দ্রুত বিভাজিত হয়। এখান থেকে নাম্বার কোশ্চেন এভাবে চলে আসবে এবং এখান থেকে কোশ্চেন চলে আসবে যে কোন কোষগুলো বিভাজিত হতে পারে না। যেমন হচ্ছে কি আমাদের পূর্ণাঙ্গ লাল রক্তকোষ, পেশিকোষ, স্নায়ুকোষ ইত্যাদি হতে পারে। ডেন্টাল ভর্তি পরীক্ষায় অলরেডি চলে আসছিল। দেন এখানে বলছে যে কোষ চক্র দুটি প্রধান ধাপে বিভক্ত। কোষ এই বিভাজনরত অবস্থাকে বলা হয় এমফেজ, ঠিক আছে না? অর্থাৎ দুটি ধাপ রয়েছে কোষ চক্রে, তার মধ্যে এমফেজ বা মাইটোসিস ফেজ আর দুটি এমফেজের মধ্যবর্তী পর্যায়কে বলা হয় ইন্টারফেজ বলা হয়, ঠিক আছে? অন্যভাবে একটি কোষ পরপর দুবার বিভক্ত হওয়ার মধ্যবর্তী সময় বা পর্যায় হলো ইন্টারফেজ। এখান থেকে ডিরেক্ট হচ্ছে সংজ্ঞা থেকে এমসিকিউতে কোশ্চেন চলে আসবে যে এমফেজ এবং ইন্টারফেজে পর্যায়ক্রমিকভাবে পরপর এসে কোষ চক্র সম্পূর্ণ করে। কোষ চক্রের মোট সময় ব্যয় হয় 5 থেকে 10 ভাগ, ঠিক আছে না? এবং এমফেজে সময় ব্যয় হতে পারে 90 থেকে 95 ভাগ ব্যয় হতে পারে ইন্টারফেজ অবস্থায়। এখানে উল্লেখযোগ্য যে কোনো নির্দিষ্ট সময় দেহের মাত্র অল্প সংখ্যক কোষ মাইটোসিস পর্যায়ে থাকে এবং অধিকাংশ কোষ ইন্টারফেজ পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষ চক্র নিয়ন্ত্রিত হয়। সেই জেনেটিক মানে হচ্ছে কোষ জেনেটিক প্রোগ্রামটাই হচ্ছে সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সিডিকে এর ফুল ফর্ম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এখানে মেবি এখানে দেওয়া আছে। এই যে সিডি ফুল ফর্ম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। তো আমরা পড়বো, আস্তে আস্তে পড়বো, সমস্যা নাই। বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর। জিএফ মানে তোমার হচ্ছে গার্লফ্রেন্ড না, বা বিএফ মানে বয়ফ্রেন্ড না। জিএফ মানে এখন থেকে মনে রাখবা যে হচ্ছে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে না? দুষ্ট ছেলের দল, বা ভালোভাবে শুনে নাও যে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর মানে হচ্ছে কি জিএফ, ঠিক আছে না? এখন জিএফ মানে হচ্ছে গার্লফ্রেন্ড ভাবিও না। আমাদের হচ্ছে দেহের কোনো স্থান কেটে গেলে রক্তের অনুচক্রিকা একটি গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। যার উদ্দীপনা চারপাশে কোষ বিভাজন হয়ে ক্ষতস্থান জোড়া লাগিয়ে দেয়। দেহের ইমিউনো সিস্টেমের জন্য দরকারি কোষসমূহ বিভাজিত হওয়ার জন্য শ্বেত রক্তকণিকা একটি গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। বর্ন ম্যারোতে লোহিত রক্তকণিকা যে রক্ত তৈরি করতে পারে তার সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি ইরিথ্রোপয়েটিন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। যখন বায়োলজি সেকেন্ড পেপার ষষ্ঠ অধ্যায় ভাইয়া পড়াই দিবে বজ্র এবং বজ্র নিষ্কাশন, তখন ভালোভাবে পড়াই দিবে যে ইউরোথোপয়েটিন আসলে কি, ঠিক আছে না? তখন বুঝতে পারবা। এখানে এখন মানে এখন এখান থেকে জাস্ট খালি স্টপ হও এবং মনটাকে স্থির করে জাস্ট প্রস্তুত হও যে বন ম্যারোতে লোহিত রক্তকণিকা কোষ বৃদ্ধির জন্য কিডনিতে ইউরোথোপয়েটিন সৃষ্টি হয়। শেষ। ইউরোথোপয়েটিন একটা হরমোন। ওটা আমরা হচ্ছে পরে আলোচনা করব। তো এই পার্টটা থেকে এখান থেকে ডিরেক্ট এভাবে কোশ্চেন চলে আসবে যে কোষ চক্রে কয়টি পর্যায় সম্পূর্ণ হতে পারে বা কয়টি কাজ সম্পূর্ণ করে, 3টি ধাপ সম্পূর্ণ করে। একটা হচ্ছে কোষের সৃষ্টি, একটা বৃদ্ধি, একটা কি পরবর্তী বিভাজন সম্পর্কে আলোচনা করা হয়। এবং এখান থেকে ডিরেক্ট কোশ্চেন চলে আসবে যে এই কোষ চক্র নিয়ে যে আমরা অনেকক্ষণ থেকে যে আমরা আলোচনা করতেছি বা এর নিয়ে যে আমরা কল্পনা জল্পনা করতেছি, সেটা কি আবিষ্কার করেছেন তোমার হার্ডওয়ার্ক এবং প্লেক, ঠিক আছে না? সালটা মনে রাখার দরকার হবে না। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে কোষ কত থাকতে পারে? 100 ট্রিলিয়ন থাকতে পারে, বা এখান থেকে 10 টু দি পাওয়ার তোমার হচ্ছে 14 ট্রিলিয়নও হতে পারে। এই কথাটাও এখান থেকে আমরা মনে রাখবো। এই যে পিচ্ছি জিনিসটা অনেক সময় আমাদের জ্বালাইতে পারে, ঠিক আছে না? এবং কোষ মানে হচ্ছে কি দ্রুত বিভাজন হতে পারে কোন কোষগুলো? যেমন হচ্ছে কি ভ্রূণ কোষ, তারপর হচ্ছে মূল এবং কাণ্ডের শীর্ষের কোষ, মেরিস্টেম কোষ হতে পারে। মেরিস্টেম কোষকে বলা হয় ভাজক কোষ বলা হয়। আমরা পড়বো, আস্তে আস্তে পড়বো। এবং বিভাজিত হতে পারে না কোন কোষগুলো, ঠিক আছে না? ডেন্টাল ভর্তি পরীক্ষা অলরেডি চলে আসলো। ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে মানুষের লাল রক্তকোষ মানে হচ্ছে কি RBC, রেড ব্লাড সেল বলা হয়। এবং পেশি কোষ হতে পারে, স্নায়ু কোষ হতে পারে এবং উদ্ভিদের স্নায়ু কোষসমূহ হতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নিব। এবং সেই কোষ চক্রকে আবার দুটি প্রধান ধাপে ভাগ করা যায়। একটাকে বলা হয় এমফেজকে বলা হয় মাইটোসিস ফেজ। আর একটা হচ্ছে কি মাইটোসিস ফেজে একটা অধ্যায় আছে কি ইন্টারফেজ প্রক্রিয়া বলানো হতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নেব। এবং এখান থেকে এতটুকু আমাদের পড়তে হবে যে এমফেজের সময় হতে পারে 5 থেকে 10 ভাগ, আর ইন্টারফেজের সময় হতে পারে 90 থেকে 95 ভাগ হতে পারে। এই ইন্টারফেজ হচ্ছে মানে একটি জেনেটিক কোষ চক্র যে নিয়ন্ত্রিত হয় এই ইন্টারফেজ প্রক্রিয়া এবং এমফেজ প্রক্রিয়ার মাধ্যমে। এই কোষ চক্র নিয়ন্ত্রণ করার জন্য এক ধরনের প্রোগ্রাম সম্পূর্ণ হতে পারে বা এক ধরনের এনজাইমের দরকার হতে পারে। সেটার নাম হতে পারে কি সিডিকে। সিডিকে ফুল ফর্ম হতে পারে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, ঠিক আছে না? দুষ্টু মেয়েরা জিএফ মানে গার্লফ্রেন্ড ভাবিও না। জিএফ মানে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। এবং এখান থেকে এভাবে কোশ্চেন চলে আসবে যে বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনিতে কি সৃষ্টি হতে পারে? ইউরোথোপয়েটিন নামক এক ধরনের হরমোন তোমার হচ্ছে কি সম্পূর্ণ হয়। জাস্ট ইউরোথোপয়েটিন এক ধরনের হরমোন। এটা ব্রেনটে যা সেট আপ করে নাও, আর এখান থেকে কিছু পড়তে হবে না। তারপর আমরা চলে আসলাম ইন্টারফেজে চলে আসলাম। ইন্টারফেজ থেকে এতটুকু আমরা পড়ে নেব যে ইন্টারফেস এক ধরনের বেশ দীর্ঘ পর্যায়। অবশ্যই এটা সম্পূর্ণ হতে অবশ্যই তোমার থেকে সময় প্রয়োজন। পরবর্তী বিভাজন পর্যায়টিকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ইন্টারফেস অবস্থায় নিউক্লিয়াসের বহু গুরুত্বপূর্ণ ক্রিয়া বিক্রিয়া ঘটে। তাই ইন্টারফেস অবস্থায় কোষের
নিউক্লিয়াসকে বিবেকীয় নিউক্লিয়াস প্রক্রিয়া বলা হয়। তাহলে এখান থেকে এভাবে কোশ্চেন চলে আসবে ঘুরে পাশায় যে ইন্টারফেজ অবস্থায় কোষের নিউক্লিয়াসকে কি বলা হয়, বিবেকীয় নিউক্লিয়াস বলা হয়। এক কথায় এম ফেজকে সুসম্পূর্ণ করতে এসব ব্যবহার করানো হতে পারে। এই ধরনের প্রস্তুতি গ্রহণ করার জন্য ইন্টারফেস প্রয়োজন হতে পারে। কোষ চক্রের সময় কত ভাগ ইন্টারফেস সময় ব্যয় হয়, 90 থেকে 95 ভাগ ইন্টারফেস সময় ব্যয় হতে পারে। ইন্টারফেসের আবার 3টি উপপর্যায় রয়েছে, ঠিক আছে না, একটা G1, একটা S, একটা G2 দশা। তো এইসব সম্পর্কে আমরা এখন আলোচনা করব যে G1 দশাটা আসলে এখানে কি। G1 দশাটা এক ধরনের তোমার হচ্ছে কি, এটি কোষ পরবর্তী বিভাজন অংশগ্রহণ করবে কিনা তা নির্ধারণ করে দেয় বা সিদ্ধান্ত নেয় যে নেওয়াটা কার কাজ, G1 এর কাজ। অর্থাৎ এখান থেকে এই G1 এর তোমার সাইক্লিন নামক এক ধরনের এক প্রকার প্রোটিন থাকে যা সিডিকে নামে পরিচিত, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামে পরিচিত হতে পারে। এই প্রক্রিয়া সিডিকে ফসফোরেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে এবং এখানে তোমার অন্যান্য প্রোটিন, আরএনএ, ডিএনএ, রেপ্লিকেশন সকল সকল উপাদান এখানে উপস্থিত থাকতে পারে। যে কোষটি তা আর বিভাজিত হবে না বা 1 সপ্তাহ বা 1 বছর পর সেটা মৃত্যু পর্যন্ত এই 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 চক্রে থেকে যায়, ঠিক আছে না। এবং মোট কোষ চক্র সময় ব্যয় হতে পারে 30 থেকে 40 ভাগ সময় এই উপপর্যায়ে ব্যয় হতে পারে। প্রত্যেকটা কথাই হয় ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, নাহলে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, সুন্দরভাবে আমরা পড়ে নেব। এখান থেকে এমনি কোশ্চেন চলে আসবে যে হচ্ছে ইন্টারফেসের উপপর্যায় কয়টা, ইন্টারফেসের উপপর্যায় হচ্ছে তোমার 3টা, G1, S এবং G2 দশা। এবং ইন্টারফেসের কোষ চক্র সময় ব্যয় হতে পারে কত কত ভাগ, 90 থেকে 95 ভাগ, ঠিক আছে না। এবং অর্থাৎ গ্যাপ 1 দশায় যদি আমরা চলে আসি, তাহলে একটি কোষ পরবর্তী বিভাজন করবে কি করবে না, অংশগ্রহণ করবে কি করবে না তা নির্ধারণ করে কে, গ্যাপ 1 দশা। এবং এখানে সাইক্লিন নামক এক ধরনের প্রোটিন থাকে যেটা সিডিকে নামে পরিচিত এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এর হচ্ছে ফুল ফর্ম। এবং সিডিকে এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস ফসফোরেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ হয় কোন দশায়, হচ্ছে গ্যাপ 1 দশায়। এবং এই প্রক্রিয়ায় প্রোটিন থাকতে পারে, রাইবো নিউক্লিক অ্যাসিড থাকতে পারে এবং আরএনএ থাকতে পারে এবং সেখানে রেপ্লিকেশন উপাদান তৈরি হয়। এভাবে ঘুরে পাশে চলে আসবে যে কোন দশায় প্রোটিন, আরএনএ, ডিএনএ, রেপ্লিকেশন সকল উপাদান এখানে তৈরি হয় এই গ্যাপ 1 দশায় এবং মৃত্যু পর্যন্ত থেকে যায় একটা কোষ, সেখানে আর বিভাজিত হবে কি হবে না। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ হচ্ছে যে হচ্ছে গ্যাপ 1 দশায় হচ্ছে কত পার্সেন্ট সময় ব্যয় হতে পারে, 30 থেকে 40% সময় ব্যয় হতে পারে। পুরোদূরভাবে আমরা কি করলাম, শেষ করে দিলাম। এখন আমরা চলে আসলাম কোথাও, আমরা কোথায় চলে আসলাম, এস দশায়। এস দশা মানে হচ্ছে সিনথেসিস দশা, ঠিক আছে না। এই উপপর্যায়ে প্রধান কাজ হলো নিউক্লিয়াস এবং ক্রোমোজোমস্থ ডিএনএ সূত্রের রেপ্লিকেশন। পরবর্তী উপপর্যায়ে প্রবেশের আগে ডিএনএ রেপ্লিকেশন সম্পূর্ণ হয়। একটি দ্বিতরীয় ডিএনএ অণুর দীর্ঘ বরাবর দুটি দ্বিতন্ত্রীয় ডিএনএ অণুতে পরিণত হয়। প্রতিটি ডিপ্লয়েড কোষে ডিএনএ পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। এ সময় হিস্টোন প্রোটিন সংশ্লেষণ হয়। এই উপপর্যায়ে সময় ব্যয় হয় মোট সময় তোমার 30 থেকে 50 ভাগ। ডিএনএ সংশ্লেষণ দশা ঘটে তোমার এস দশা সম্পূর্ণ হতে পারে। এখান থেকে এতটুকু আমাদের পড়তে হবে, ঠিক আছে না। তো এখান থেকে এতটুকু আমরা পড়ে নেব যে এস দশা মানে সিনথেসিস দশা। এখানে নিউক্লিয়াসের ক্রোমোজোমের রেপ্লিকেশন সম্পূর্ণ হতে পারে। মেডিকেল ভর্তি পরীক্ষা 21 থেকে 22 চলে আসছিল, ইম্পর্টেন্ট, ঠিক আছে না। এখানে হিস্টিন প্রোটিন নামক এক ধরনের সংশ্লেষণ সম্পূর্ণ হয় এবং এখানে ডিএনএ রেপ্লিকেশন ঘটে কোন দশায়, ডিএনএ রেপ্লিকেশন ঘটে তোমার এস দশায়। এটা হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে ডিরেক্ট এমসিকিউতে কোশ্চেন চলে আসছিল মেডিকেলে যে ডিএনএ রেপ্লিকেশন ঘটে কোন দশায়, গ্যাপ 1 দশায় না এস দশায় না গ্যাপ 2 দশায়। অবশ্যই এস দশায়। এস দশা মিন্স হচ্ছে সিনথেসিস দশা, ঠিক আছে। এবং হিস্টিন প্রোটিন এখানে সংশ্লেষণ ঘটতে পারে। এখান থেকে এতটুকু পড়লে মোর দেন না। আমরা চলে আসলাম লাস্ট পার্টে চলে আসলাম যে হচ্ছে গ্যাপ 2 দশা। তো গ্যাপ 2 দশা এখান থেকে এতটুকু পড়তে হবে যে এম ফেজের প্রবেশ করার প্রস্তুতি এ পর্যায়ে হতে পারে। এই উপপর্যায়ে প্রধান কাজ হচ্ছে কি মাইক্রোটিউবুলস গঠনকারী পদার্থ সংশ্লেষণ করা দিয়ে মাইটোসিসে একটি স্পিন্ডল তন্তু সৃষ্টি হতে পারে। একটি সেন্ট্রোজোম থেকে দুটি সেন্ট্রোজোমে পরিণত হয়। সেন্ট্রোজোম মাইক্রোটিউবুলস তৈরির সূচনা হয়। বিভাজন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় এটিপি শক্তি তৈরি করতে পারে। এটিপি ফুল ফর্ম হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এএমপি ফুল ফর্ম হচ্ছে অ্যাডেনোসিন মনোফসফেট, ঠিক আছে না। আর এডিপি ফুল ফর্ম হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট। এগুলো নর্মালি হয়ে তোমার জানো, বাচ্চা মানুষের পড়াশোনা, তো এগুলা জাস্ট বলতেছি যে গ্যাপ 2 তে মাইটোসিস এ প্রবেশ করতে হলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর অর্থাৎ এএমপি নামক প্রোটিন প্রয়োজন হতে পারে। এখান থেকে ডিরেক্ট কোশ্চেন চলে আসবে যে গ্যাপ 2 দশাতে মাইটোসিস প্রবেশ করতে কোন ফ্যাক্টরের প্রয়োজন পড়ে থাকে বা কোন প্রোটিন এর প্রয়োজন পড়ে থাকে। এখানে হচ্ছে কি ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টরের প্রয়োজন পড়ে থাকে। কিছু সংখ্যক কোষ G2 উপদশায় এসেও আটকা পড়ে যায় আর কখনো বিভাজন প্রবেশ করে না। মোট সময় 10 থেকে 20 ভাগ এই সময় উপপর্যায়ে ব্যয় হতে পারে। ইম্পর্টেন্ট, এই কথাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক ধরলেই বুঝতে পারবা। তো এখান থেকে এতটুকু আমরা নোট ডাউন করে নেব যে এম ফেজের প্রবেশ করা প্রস্তুতি পর্যায়ে কোন দশা সম্পূর্ণ হয়, গ্যাপ 1 দশা সম্পূর্ণ হয়। মাইক্রোটিউবুলস গঠনকারী সংশ্লেষণ যা মাইটোসিস পর্যায়ে স্পিন্ডল তন্তু সৃষ্টি করে কোন দশায়, এই যে হচ্ছে কি গ্যাপ 2 দশায়। এবং G2 তে মাইটোসিস প্রবেশ করতে হলে কোন প্রোটিনের দরকার পড়তে পারে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরের প্রয়োজন হতে পারে যাকে শর্ট ফর্মে ডাকা হয় AMPE নামে ডাকানো হতে পারে, ঠিক আছে না। এবং সেখানে প্রোটিন নামে পরিচিত এটা।
এবং গ্যাপ 2 দশা মোট সময় ব্যয় হতে পারে কত ভাগ? 10 থেকে হচ্ছে 20 ভাগ সময় ব্যয় হতে পারে। ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, এই সময়গুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই সময়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তো এগুলো আমরা সুন্দরভাবে আমরা শেষ করে দিলাম। এবং এই যে কোষ চক্র যে নিয়ন্ত্রণ হতে পারে, সেই কোষ চক্র নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক হলো, অর্থাৎ নিয়ন্ত্রণ যে করে সেই নিয়ন্ত্রণগুলো হতে পারে সাইক্লিন প্রোটিন আর একটা সিডিকে। সিডিকে ফুল ফর্ম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। মানুষের কয় প্রকার সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ আছে? 3 প্রকার, 4 প্রকার রয়েছে। একটা সাইক্লিন এ, একটা সাইক্লিন হচ্ছে বি, একটা সাইক্লিন ডি হতে পারে এবং সাইক্লিন সি, এখানে কি হতে পারে? ই হতে পারে। এ, বি আছে, তারপর এখানে ডি আছে, তারপর ই আছে। তোমার ট্রু ফলসের জন্য, তোমাকে যাচাই করার জন্য ব্রেনটাকে একদম একদম মানে এলোমেলো করে দেওয়ার জন্য এখানে তোমার সাইক্লিন সি দেওয়া থাকবে, ঠিক আছে না? তো মোটেও আমরা দাগাবো না, আমরা যেহেতু ভাই সুন্দরভাবে পড়াই দিচ্ছে, অ্যালার্ট করে দিচ্ছে, তো সুন্দরভাবে আমরা পড়ে নেব। এখান থেকে এতটুকু পড়ে নেব আমরা যে মানে গ্যাপ 1 থেকে যে এস এবং এস দশা থেকে যে পরবর্তী গ্যাপ 2 তে পর্যায়ে নিয়ে যায়, কে নিয়ে যায়? এই যে সাইক্লিন ডিটা এখান থেকে নিয়ে যাচ্ছে। তারপর এখান থেকে এতটুকু কোশ্চেন চলে আসবে যে এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে কোন সাইক্লিন? হচ্ছে সাইক্লিন ই। এবং এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় ত্বরান্বিত করতে পারে বা কাজ সম্পূর্ণ হতে পারে কোন সাইক্লিন? সাইক্লিন এ তে। এবং মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পূর্ণ করতে পারে এই সাইক্লিন বি সম্পূর্ণ করতে পারে, ঠিক আছে না? তো এ, বি, ডি আর ই কাজ ভিন্ন ভিন্ন, ঠিক আছে না? এটা একদম 10 স্টার ইম্পর্টেন্ট, একদম আমাদের পড়তে হবে। ভার্সিটির ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে এটা মেডিকেলের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। আমরা একদম কি করব? জাস্ট মুখস্থ করে নেব, ঠিক আছে না? অর্থাৎ আমরা হচ্ছে কি এই কোষ চক্রে আমরা আমরা পুরো পার্টটা আমরা কি করলাম? একদম অনায়াসে আমরা শেষ করে দিলাম। অল্প একটু দেওয়া আছে। তো কোষ চক্রের পার্টটা আমরা এখান থেকে আমরা শেষ করে দিই। ঠিক আছে না? লাস্টে তোমার এগুলা দেওয়া আছে, এগুলো আমরা পড়বো না। এগুলো যতটা ইম্পর্টেন্ট না। আমরা আমাদের ইম্পর্টেন্ট সময় আমরা নষ্ট করব না। এখানে বলছে যে জীবনে ইন্টারফেসের গুরুত্ব। এখানে বলছে যে আসলে কি জীব জীবনের কোষের ইন্টারফেসের পর্যায়ে অতি গুরুত্বপূর্ণ। হুম? কোষটি পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা ইন্টারফেস প্রথম দিকে ঠিক হতে পারে। ভালো কথা। পরবর্তী কোষ বিভাজনের জন্য প্রোটিন, আরএনএ, ডিএনএ রেপ্লিকেশন উপাদান সকল উপাদান দরকার পড়তে পারে। পড়ে আসলাম। ডিএনএ এখানে রেপ্লিকেট হতে পারে, অবশ্যই পড়ছি। আর কোষ বিভাজনের প্রয়োজনীয় স্পিন্ডল তন্তু তৈরির জন্য মাইক্রোটিউবুল সৃষ্টি হতে পারে, পড়ার দরকার নাই। কোষ বিভাজনে অবশ্যই কোষ বিভাজন সম্পূর্ণ হওয়ার জন্য এটিপি দরকার, কারণ এটিপি হচ্ছে শক্তি। ইন্টারফেস পর্যায়ে না হলে বিভাজন সম্পূর্ণ হবে না, এবং বিভাজন না হলে কোষের সংখ্যা বৃদ্ধি, জীবের হচ্ছে পূর্ণাঙ্গ গঠন বিকাশ হবে না এবং নতুন জীবের সৃষ্টি হতে পারে না। একটু যদি তুমি একটু যদি ব্রেনটা একটু খাটায় খাটায় পড়াশোনা করো এবং হচ্ছে রিডিং দাও সুন্দরভাবে, তাহলেই বুঝতে পারবা যে আসলে এগুলা কি বলা আছে। জীব জীবনের কোষচক্রের গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বলছে, তো কতটুকু ইম্পর্টেন্ট পড়ে নেব আমরা। যে ইন্টারফেস এবং মাইটোসিস কোষ বিভাজন পর্যায়ক্রমিকভাবে এসে কোষচক্র সম্পূর্ণ করে। কোষচক্র গুরুত্ব অপরিসীম, অবশ্যই। যে কোষচক্র না হলে এককোষী এবং বহুকোষী কোনো জীবেই বংশবৃদ্ধি হবে না। হ্যাঁ, এগুলো পড়ে নিবা। কোষচক্র ইন্টারফেসের প্রস্তুতির কারণে মাইটোসিস হয়, আর মাইটোসিস কোষ বহুকোষী জীবের বৃদ্ধি, বিকাশ ঘটায়, প্রজনন অঙ্গ তৈরি করে এবং ক্ষয়পূরণ করতে পারে। প্রতিটি জীবের স্বাভাবিক কোষচক্র এবং জীবের স্বাভাবিক বৃদ্ধি সম্পন্ন হতে পারে। অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত কোষচক্র জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশ ব্যাহত হয়, এমনকি ক্যান্সার রোগ সৃষ্টি হতে পারে। আমরা এগুলো পড়ে নিলাম, ঠিক আছে না? এগুলো ততটা ইম্পর্টেন্ট না। এনটিকে লিখে দিলাম, নাইস টু নো, চাইলে জানতে পারো। তারপর আমরা চলে আসলাম কি? এম ফেজে চলে আসলাম, যাকে বলা হয় মাইটোটিক ফেজে চলে আসলাম। তো কোষচক্র এম ফেজেতে মাইটোসিস কোষ বিভাজন পর্যায় এখানে শুরু হয়। একটি জটিল প্রক্রিয়া নিউক্লিয়াসের বিভাজন এবং পুনর্গঠন, সাইটোপ্লাজমের নতুন 2 কোষের গমন, সেল মেমব্রেন এবং উদ্ভিদ কোষ প্রাচীর গঠনের মাধ্যমে পূর্ণাঙ্গ দুটি আবদ্ধ কোষের সৃষ্টির মাধ্যমে এমপেস সম্পূর্ণ হয়। কোষ চক্রের মোট সময় এখানে তোমার হচ্ছে কি 5 থেকে 10 ভাগ সময় ব্যয় হয় মাইটোটিক ফেজে, এবং স্তন্যপায়ী কোষের মাইটোটিক দশা হতে পারে 1 থেকে 1.5 ঘন্টা হতে পারে, ঠিক আছে না? ইন্টারফেস থেকে এমপেস থেকে আবার ইন্টারফেস চক্রাকার এটা শুরুতে থাকে, ঠিক আছে না? এগুলো আমরা আগে পড়ে আসছি, এগুলো আর পড়তে হবে না, জাস্ট তোমার এটা কি দিয়ে দিবা, রিডিং দিয়ে দিবা। দেন আমরা আছে এই বক্সটা, বইয়ে যেটাই বক্স দেখবা, অর্থাৎ বায়োলজি, জুওলজি, ঠিক আছে না, বোটানি বইয়ে বা ফিজিক্স কেমিস্ট্রি বইয়ে যেগুলো বক্স আছে না কেন, যেগুলো বক্স আমি পড়তে বলি, ওগুলো আছে, ওগুলো মেডিকেলের জন্য তো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আছে কি ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, এগুলো আমরা সুন্দরভাবে আমরা মনে রাখবো, প্লাস এটা রিভিশন আমরা সুন্দরভাবে আমরা প্রসেসটা আমরা কি করব, চালাই যাব। এখানে ইন্টারফেস এবং এমফেজের মধ্যে পার্থক্য দেওয়া অবশ্যই পড়তে হবে। যে এমফেজ হচ্ছে কোষের প্রকৃত বিভাজন দশা, কোষের প্রকৃত বিভাজন দশাকে বলা হয় এমফেজ, আর কোষ বিভাজনের প্রস্তুতি দশাকে বলা হয় ইন্টারফেজ। ইন্টারফেজে কোষ চক্রের সময় হতে পারে 90 থেকে 95%, আর এমফেজের সময়কাল হতে পারে 5 থেকে 10%। এ দশায় কোষীয় গঠনের বৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি ঘটতে পারে। এ দশায় কোষীয় বিভাজন এবং বিস্তার ঘটতে সম্পূর্ণ হয়। অর্থাৎ এমফেজে বংশগতীয় ক্রোমোজোম সংখ্যা হিসাবে থাকে, আর হচ্ছে ইন্টারফেজে বংশগতীয় ক্রোমাটিন হিসাবে অবস্থান করতে পারে। এখানে থাকবে ক্রোমাটিন, আর এখানে থাকবে ক্রোমোজোম। সময়কাল 5 থেকে 10%, আর 90 থেকে
95% সংখ্যা বৃদ্ধি হয় এবং সংখ্যাগত বৃদ্ধি ঘটে। আর এখানে সংখ্যার বিস্তার এবং বিভাজন সম্পূর্ণ হতে পারে। এটা হচ্ছে প্রকৃত বিভাজন দশা, এটা হচ্ছে বিভাজন প্রস্তুতি দশা। এইগুলো কথা এমনিতে নম্রভাবে 5 বার পড়লে একটু মনে থাকবে, ঠিক আছে না? একটু মিলাই নেব এবং পড়ে নেব। এই পার্টটা আমরা সুন্দরভাবে আমরা শেষ করে দিলাম, ঠিক আছে না? এই যে কোর্স চক্র এখানে দেওয়া আছে, কোর্স চক্রকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্টারফেস, একটা হচ্ছে কি এমফেস, ঠিক আছে না? ইন্টারফেসকে 3 ভাগে ভাগ করা যায়, G1 দশা, S দশা এবং G2 দশা। অপরদিকে হচ্ছে এমফেসকে 2 ভাগে ভাগ করা যেতে পারে, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস প্রক্রিয়া বলানো হতে পারে। ক্যারিওকাইনেসিসকে আবার 5 ভাগে ভাগ করা যেতে পারে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে। তো প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। তো এসব সম্পর্কে এখন আমরা কি করব, আলোচনা করব। যে হচ্ছে ইন্টারফেসে মাইটোসিসের আমরা হচ্ছে কি এখন আমরা হচ্ছে কি হচ্ছে ওই এম ফেজের আমরা পর্যায়ে আমরা এখন চলে যাব। তো মাইটোসিসে আমরা চলে আসলাম। মাইটোসিসকে সম্পূর্ণভাবে বিভাজন সম্পূর্ণ করার জন্য 2 ভাগে সম্পূর্ণ হতে পারে। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস হতে পারে, ঠিক আছে না? ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস হচ্ছে কি সাইটোপ্লাজমের বিভাজন। প্রথমে ক্যারিওকাইনেসিস সম্পূর্ণ হয় এবং পরে সাইটোকাইনেসিস সম্পূর্ণ হতে পারে। এটা 2 ভাবে সম্পূর্ণ হয়। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, বা ইংলিশ টার্মটা জাস্ট খালি বানানটা মনে রাখবা, বানানটা কিন্তু ইম্পর্টেন্ট চলে আসে। আর আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস প্রক্রিয়া বলা হয়। তাহলে এখান থেকে কোশ্চেন চলে আসবে যে ক্যারিওকাইনেসিস কোষে আগে সম্পূর্ণ হয় না সাইটোকাইনেসিস কোষে আগে সম্পূর্ণ হয়? অবশ্যই ক্যারিওকাইনেসিস কোষে আগে সম্পূর্ণ হবে। এই কথাটা কিপ ইন মাইন্ড, ঠিক আছে না? ক্যারিওকাইনেসিস থেকে এতটুকু আমরা পড়ে নেব। আবার একই কথা যে মায়োসিস বলতে মূলত ক্যারিওকাইনেসিসকে বোঝানো হতে পারে, এবং মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস থেকে দুটি আপত্য কোষ সৃষ্টি হওয়াকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ডেন্টাল মেডিকেল অনেকবার কোশ্চেন চলে আসছিল, কি আর বলি, বলার কোনো মানে হচ্ছে আমার কোনো মানে মুখের ভাষাই নেই। তো সুন্দরভাবে তোমরা পড়ে নিবা, একদম টিটিএম করে নিবা, ঠিক আছে না? মানে ওয়াও লেভেলে ইম্পর্টেন্ট। দুষ্টু ছেলেমেয়েরা সুন্দরভাবে মুখস্থ করে নিব আমরা, ঠিক আছে না? নেক্সট আমরা চলে আসি যে মাইটোসিসের পর্যায়সমূহ কতগুলো দেওয়া আছে। সেই পর্যায়ে 5টা ভাবে ভাগ করা যায়। যে মাইটোসিসের পর্যায় আছে তোমার 5টা, বা 5টা পর্যায়ে ভাগ করা যেতে পারে। যেমন প্রোফেসের আরেকটা নাম হচ্ছে কি অর্ধ পর্যায়। তারপরে এদিকে প্রোমেটাফেসের আরেকটা নাম হচ্ছে প্রাক মধ্য পর্যায়। তারপর হতে পারে চলে আসি, ঠিক আছে না? তারপর আছে মেটাফেজ দেওয়া আছে বা মধ্য পর্যায়ে দেওয়া আছে, অ্যান্ড এখানে লাস্ট মোমেন্টে দেওয়া আছে টেলোফেজ। লাস্ট মোমেন্টে দেওয়া আছে টেলোফেজ। তো এই 5টার সম্পর্কে আমরা এখন কি করব? ধুমধামভাবে আমরা সুন্দরভাবে আমরা কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে নেব ভাইয়ের সঙ্গে, ঠিক আছে না? তো সোফার আমরা সুন্দরভাবে আমরা পার্টটা শেষ করে দিই, ঠিক আছে? তো প্রোপেসের আরেকটা নাম হতে পারে কি অর্ধ পর্যায় হতে পারে। তো এখান থেকে আমাদের এতটুকু আমাদের পড়তে হবে যে মায়োসিসের হচ্ছে প্রথম পর্যায় হচ্ছে প্রোপেস। মায়োসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়ের নাম কি প্রোপেস, ঠিক আছে না? এবং কোষের নিউক্লিয়াসের আকার বড় এখানে হতে পারে। তারপর নিউক্লিয়াসে বিশেষ করে ক্রোমোজোমগুলো এখানে জল বিভাজন আরম্ভ হতে পারে। ক্রমাগত জল বিভাজনের ফলে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে থাকে এবং ক্রোমোজোমগুলো ক্রমাগত মোটা এবং খাটো এবং রন ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং স্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। এ পর্যায়ে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ এর বিলুপ্ত ঘটতে পারে। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কর্তৃক প্রোটিন এখানে ফসফোরিলেশন কারণে ক্রোমোজোমের সংকোচন শুরু হয় এবং প্রত্যেক প্রোটিনে ফসফোরিলেশনের কারণে নিউক্লিয়াসের এভাবে বিলুপ্ত হতে পারে। তো এখান থেকে কোশ্চেন চলে আসবে যে নিউক্লিয়াস বিলুপ্ত হয়, নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত ঘটতে শুরু করে কোন পর্যায়ে? মাইটোসিসের প্রোফেজ পর্যায়, প্রথম পর্যায়। মাইটোসিস কোষ বিভাজনে প্রোফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি 2টি সূত্রে বিভক্ত হয়। তাহলে কয়টি সেন্ট্রোমিয়ার লম্বালম্বি বিভক্ত হয়? 2টি। প্রতিটি সূত্রকে কি বলা হয়? ক্রোমাটিড বলা হয়। ভাই এমসিকিউতে কোশ্চেন চলে আসবে যে প্রতিটি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি সূত্রে বিভক্ত হয় কি বলা হয়? ক্রোমাটিড বলা হয়। ক্রোমোজোমগুলো প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিড বিভক্ত হলেও আলোক অনুবীক্ষণ যন্ত্রে সাধারণত অবিভক্ত মনে হয়। এ পর্যায়ে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে। প্রাণী কোষে সেন্ট্রিওল থেকে স্পিন্ডল তন্তু সৃষ্টি হলেই উদ্ভিদ কোষে মাইক্রোটিউবুলস থেকে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। তো আমরা এখান থেকে জাস্ট খালি ততটুকু ইম্পর্টেন্ট না, এই পয়েন্টগুলা পড়াই দিচ্ছি। আর এখান থেকে আমাদের এতটুকু পড়তে হবে যে প্রোপেসের পর্যায়কে আরেকটা নামে বলা হয় অর্ধ পর্যায়। নিউক্লিয়াসের আকার শুরু হতে পারে কোথায়? প্রোপেস পর্যায় মাইটোসিস পর্যায়ে প্রথম ধাপ, এবং মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটি? এই প্রোপেস পর্যায়টা। এগুলো হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এবং কোন পর্যায়ে জলবিভাজন সম্পূর্ণ হতে পারে, অর্থাৎ হাইড্রেশন বা প্রোফেজ পর্যায়ে, এবং ক্রোমোজোমগুলো সংকুচিত হতে পারে, রং ধারণ ক্ষমতা হতে পারে, এবং হচ্ছে কি স্পষ্ট দৃষ্টিগোচর হয় কোন পর্যায়ে? হচ্ছে প্রোফেজ পর্যায়ে। এখান থেকে এতটুকু
এতটুকু ইম্পর্টেন্ট। এবং নিউক্লিয় আলার এবং নিউক্লিয়ার এনভেলপে বিলুপ্ত করতে পারে প্রোপেজ পর্যায়ে, এবং সেখানে সাইক্লিন ডিফিনেট কাইনেজ এখানে তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এবং হচ্ছে নিউক্লিয়ার এনভেলপে বিলুপ্ত করতে পারে এই প্রোপেজ পর্যায়ে। এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং ক্রোমাটিড কাকে বলে এতটুকু সুন্দরভাবে দেখে নিলে হয়ে যাবে। চিত্র আসবে না ভাই, চিত্র তোমাদের এডমিশনে আসবে না, চিত্র আমরা গুল্লি মারবো, এগুলো হচ্ছে আমরা পড়বো না, ঠিক আছে না, এগুলো পড়তেও হবে না। দেন আমরা চলে আসলাম প্রো মেটাফেজে চলে আসলাম। প্রো মেটাফেজকে আরেকটা মানে ডাকা হয় যে প্রাক মধ্য পর্যায়ে ডাকা হয়। এগুলো কিন্তু মেডিকেলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এখান থেকে এতটুকু আমাদের পড়তে হবে যে হচ্ছে প্রোপেজ পর্যায়ে পরবর্তী এবং মেটাফেজ পর্যায়ে অগ্রবর্তী এর নামটাকে বলা হয় প্রো মেটাফেজ। এটি এটি এক ধরনের কি স্বল্পস্তরীয় পর্যায়। আমরা একটু আগে পড়ে আসলাম যে প্রোপেজ পর্যায়টা হচ্ছে দীর্ঘস্তর পর্যায়, আর প্রো মেটাফেজটা হচ্ছে কি স্বল্পস্তরীয় পর্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত। প্রোপেসের একেবারে শেষের দিকে উদ্ভিদ কোষ কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে 2 মিনিটে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হতে পারে। তাহলে এখান থেকে কোশ্চেন চলে আসবে যে হচ্ছে কোন পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। প্রোপেজ পর্যায়ে প্রো মেটাফেজ পর্যায়ে সম্পূর্ণ হতে পারে, ঠিক আছে না। এই পর্যায়ে প্রথম দিকে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো আকারে নিউক্লিয়ার বিলুপ্ত ঘটতে পারে এবং একসময় বিলুপ্ত হয়ে যায়। এই পর্যায়কে নিউক্লিওলাসে বিলুপ্ত করতে পারে, অর্থাৎ এই পর্যায়ে নিউক্লিওলাসে বিলুপ্ত ঘটে। প্রো মেটাফেজ পর্যায়ে উদ্ভিদ কোষের তন্তুময় প্রোটিন সমন্বয়ে গঠিত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্র 2 মিনিটের মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? ইকুয়েশনাল বা বিষুবীয় অঞ্চল বলা হয়। ততটা ইম্পর্টেন্ট না। স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো 1 মিনিট থেকে অপর মিনিট পর্যন্ত বিস্তৃত, এদেরকে কি বলা হয়? স্পিন্ডল ফাইবার বলানো হতে পারে। এবং এখানে এতটুকুই দেওয়া আছে যে প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত থাকে, একসময় ক্রোমোজোমগুলো একটু আন্দোলিত হয়। অর্থাৎ এখান থেকে এই পয়েন্টটা আমাদের ইম্পর্টেন্ট। এখান থেকে এইভাবে কোশ্চেন চলে আসবে যে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোন পর্যায়ে? ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট। মানে এই পার্টটা থেকে আমি মানে একটাই কোশ্চেন পড়তে বলবো যে এই পার্টটা তোমরা পড়ে নিবা যে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোথায়? ক্রোমোজোমীয় নৃত্য দেখা যেতে পারে কোথায়? ক্রোমোজোমীয় নৃত্য দেখা যেতে পারে এই প্রো মেটাফেজ ধাপে সম্পূর্ণ হতে পারে। ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, একদম আমরা কি করবো? টনটনা মুখস্থ করে নেব। দেন আমরা চলে আসি যে আসলে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে যেতে থাকে এবং ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার সংকুচিত ট্রাকশন ফাইবার এখানে সৃষ্টি হতে পারে। ক্রোমোজোমগুলো এ সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে পারে এবং স্পিন্ডল তন্তুগুলো সেখানে অংশে কি বের হয়ে যেতে পারে। এখান থেকে এতটুকু আমাদের পড়ে নিতে হবে, এখান থেকে এতটুকুই ইম্পর্টেন্ট। তো এখান থেকে এতটুকু আমরা পড়ে নেব যে হচ্ছে এটা তোমার হচ্ছে কি এই প্রো মেটাফেজটা হচ্ছে স্বল্পস্তরীয় পর্যায়ে, প্রোপেজ পর্যায়ে, আর হচ্ছে পরবর্তী পর্যায়কে বলা হয় প্রো মেটাফেজ। তো এই প্রো মেটাফেজ পর্যায়ে নিউক্লিয়াসে বিলুপ্ত ঘটতে পারে এবং এখানে তোমার বিষুবীয় অঞ্চল সৃষ্টি হয়। তাই এখানে স্পিন্ডল ফাইবার এখানে সৃষ্টি হতে পারে এবং ক্রোমোজোম নৃত্য দেখা যায়। এবং মাঝখানে এখান থেকে এতটুকু আমাদের ইনফরমেশন মনে রাখতে হবে যে এখানে ট্রাকশন ফাইবারও এখানে তোমার কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে, ততটা ইম্পর্টেন্ট না। বাট যেগুলো দাগাই দিচ্ছে ওগুলো অনেক ইম্পর্টেন্ট। মাইটোটিক সেন্টার এখানে বলছে যে কোষের এই অঞ্চল মাইটোসিসের জন্য মাইক্রোটিউবুলস ব্যবস্থা করে। প্রাণী কোষের সেন্ট্রোজোম মাইটোটিক সেন্টার হিসেবে কাজ করতে পারে। স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারের কাইনেকেটরে মোটর প্রোটিন সংযুক্ত। এই প্রোটিন এটিপি ভেঙে এডিপি এবং অজৈব ফসফেট সাথে নির্গত হয়। এগুলো আমাদের পড়তে হবে না, এগুলো জাস্ট করে তোমরা রিডিং দিয়ে দিবা। রিডিং দিলে বুঝতে পারবা আসলে এখানে কি বলা আছে। তো এই চিত্রগুলো টাটা বাই বাই, এগুলো আমরা পড়বো না, এগুলো হচ্ছে পড়েও আমাদের লাভ নেই। এডমিশনের ক্ষেত্রে এগুলো লাগবে না। তোমার মেইন পরীক্ষার ক্ষেত্রে লাগছিল, বাট এগুলো আমরা এখন পড়বো না, ঠিক আছে না। এগুলো নিয়ে টেনশন করবা না, ঠিক আছে না। জীবন সোজা, লাইফ ইজ সিম্পল, ঠিক আছে না। বাট একটু ক্রিটিক্যাল আছে, পড়াশোনা না করলে তোমাদের হচ্ছে কি কাপড় চোপড় ধুয়ে ধুয়ে খাইতে হবে। তো মেটাফেজ পর্যায়ের আরেকটা নাম হচ্ছে কি মধ্য পর্যায়। তো এখান থেকে এতটুকু আমরা পড়ে নেব যে হচ্ছে এই পর্যায়ে প্রথমে সমস্ত ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। এখান থেকে ডিরেক্ট কোশ্চেন চলে আসবে যে হচ্ছে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে কোন পর্যায়? মেটাফেজ পর্যায়। একে আরেকটা নামে ডাকা হয়, মধ্য পর্যায় নামে ডাকা হয়। স্পিন্ডল যন্ত্রের 2 মিনিটে মধ্যবর্তী স্থানকে বিষুবীয় অঞ্চল বা নিরীক্ষ অঞ্চল বলে। কোষ বিভাজনের মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম বিন্যস্ত হওয়াকে বলা হয় মেটাকাইনেসিস। এ পর্যায়ে ক্রোমাটিডগুলো সবচেয়ে মোটা, বেশি খাটো এবং স্পষ্ট দেখা যায়। ক্রোমোজোমের খাটো এবং মোটা হওয়াকে বলা হয় কনডেনসেশন এবং অতিমাত্রা কয়েলিং করার প্রক্রিয়াকে বলা হয় সুপার কয়েলিং প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ সুপার কয়েলিং প্রক্রিয়া ক্রোমোজোম তোমার কি হতে পারে? খাটো এবং মোটা হয়। এ পর্যায়ে কোষের ক্রোমোজোম সংখ্যা, ঠিক আছে না, আকার আকৃতি নির্ণয় করা যায়। নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়াসের সম্পূর্ণ এখানে বিলুপ্ত ঘটতে পারে। মেটাফেজ পর্যায়ে শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয় দুটি আপত্য সেন্ট্রোমিয়ারে পরিণত করতে পারে। মেডিকেল ভর্তি পরীক্ষা 18 থেকে 19 সালে এটা চলে আসছিল। আরও যদি প্রশ্ন যখন সলিউশন করে দেবো তখন বুঝতে পারবা যে এই পার্টটা থেকে কত 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 কোশ্চেন চলে আসছিল, টেন্ডার ভর্তি পরীক্ষা চলে আসছিল। তো এখান থেকে এমনি কোশ্চেন চলে আসবে
যে কোন পর্যায়ে ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে প্রবেশ করে, মেটাফেজ পর্যায় বা মধ্য পর্যায়। এবং এই কোষের তোমার হচ্ছে কি স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল ক্রোমোজোমগুলো তোমার হচ্ছে কি বিন্যস্ত হয় কি বলা হয়, মেটাকাইনেসিস প্রক্রিয়া বলা হতে পারে। এবং ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা এবং খাটো এবং স্পষ্ট দেখায় কোন পর্যায়ে, মোটা এবং খাটো স্পষ্ট দেখায় মেটাফেজ পর্যায়ে। এবং এখানে কনডেনসেশন শুরু হয়। কনডেনসেশন মানে কি হচ্ছে মানে সংকোচন প্রসারণ। এবং এখানে সুপার কয়েলিং নামে একটা টার্ম এখানে আছে। এবং ক্রোমোজোমগুলো এখানে খাটো এবং মোটা হয়। এবং ক্রোমোজোমগুলোর সংখ্যা, আকার, আকৃতি, গুণগত বৈশিষ্ট্য এখানে প্রকাশ পেতে পারে। নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলার সম্পূর্ণ বিলুপ্ত এখানে ঘটতে পারে। এই কথাটা ইম্পর্টেন্ট। এবং মেটাফেজ পর্যায়ে শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় দুটি আপত্য ক্রোমোজোমের সৃষ্টি হতে পারে। ঠিক আছে না? এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। এগুলো সুন্দরভাবে আমাদের একদম মাস্ট টু না, একদম আমাদের পড়তেই হবে। দেন আমরা চলে আসি অ্যানাফেজ পর্যায়ে চলে আসি। অ্যানাফেজ পর্যায় থেকে জাস্ট আমরা এতটুকু আমরা পড়ে নেব যে সেন্ট্রোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথে অ্যানাফেজ পর্যায় শুরু হয়। এ পর্যায়ে আপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে মেরু মুখী মানে চলতে শুরু করে। সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভাজনের ফলে প্রতিটি ক্রোমাটিড একটি আপত্য ক্রোমোজোমগুলো পরিণত হয় এবং প্রতিটি আপত্য ক্রোমোজোমে এদের নিকটস্থ মেরুর দিকে ধাবিত হয়। আপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনের সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং মানে বাহুদ্বয় মানে অনুগামী থাকে। ফলে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো ইংরেজি VLJI মানে হচ্ছে অক্ষরের মতো দেখা যায়। এবং আপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে অ্যানাফেজ পর্যায়ে গতিবিভক্ত সমাপ্ত হতে পারে। এখান থেকে ডিরেক্ট এভাবে কোশ্চেন অনেকবার চলে আসছিল ভার্সিটি মেডিকেলে যে হচ্ছে কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো হচ্ছে ইংরেজি আকৃতি হতে পারে। VLJI আকৃতি হতে পারে হচ্ছে অ্যানাফেজ পর্যায়ে। ভি ফর হচ্ছে মেটাসেন্ট্রিক, এলটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, জে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আর আইতে হচ্ছে কি টেলোসেন্ট্রিক হতে পারে। তো এগুলা আমরা আমাদের একদম মাস্ট টু নো। এভাবে মনে রাখবো যে VLJI ভালজি দিয়ে মনে রাখবো। ঠিক আছে না? অর্থাৎ ভি ফর হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এন্ড টেলোসেন্ট্রিক। এভাবে মনে রাখলে একদম হয়ে যাবে। ধুমধাম ভাবে এগুলো আমরা ক্রস করে দেবো। এগুলো হচ্ছে পড়তে হবে না। দেন লাস্ট পার্টে আমরা চলে আসলাম টেলোফেজ। টেলোফেজের আরেকটা নাম হচ্ছে অন্তঃপর্যায়। এখান থেকে এতটুকু পড়তে হবে আমাদের যে কোষ বিভাজনে এই পর্যায়ে আপত্য ক্রোমোজোমগুলো দু মেরুর বিপরীত মেরুতে স্থির অবস্থায় নেয় এবং ক্রোমোজোমগুলো আবার জলবিভাজন ঘটতে পারে, অর্থাৎ ডিহাইড্রেশন ঘটতে পারে। তো ডিহাইড্রেশন হচ্ছে জলবিভাজন প্রক্রিয়াটা আমরা মানে হচ্ছে ২ বার দেখলাম। একটা হচ্ছে প্রোফেজের ক্ষেত্রে, আর একটা হচ্ছে টেলোফেজের ক্ষেত্রে। ঠিক আছে না? অর্থাৎ জলবিভাজন এখানে ঘটতে পারে। অপশনে যেকোনো একটা দেওয়া থাকবে। যে জলবিভাজন ঘটে কোন প্রক্রিয়ায়? যে প্রোফেজ পর্যায় সম্পূর্ণ হয় এবং টেলোফেজ পর্যায় সম্পূর্ণ হয়। ক্রোমোজোমগুলো ক্রমশ সরু লম্বা হতে থাকে এবং অস্পষ্ট হতে থাকে। এ পর্যায়ে শেষের দিকে মেরুতে ক্রোমোজোমগুলো চারদিকে নিউক্লিয়ার এনভেলপ এবং স্যাড ক্রোমোজোমে গৌণ কুঞ্জনে নিউক্লিয়াসের পূর্ণাবির্ভাব ঘটতে পারে। ফলে মেরুতে দুটি আবদ্ধ নিউক্লিয়াসের সৃষ্টি হয়। স্পিন্ডল ফাইবারগুলো ধীরে ধীরে বিলুপ্ত হতে পারে। ততটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে না? এটা আমি এনটিকে লিখে দিলাম। সুন্দরভাবে তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবা। এটা কিছুই বলার এখানে কিছুই বলে নাই। এরা বলছে মার্কশিট পর্যায়গুলো মনে রাখার নিয়ম। তো আমরা এগুলো পড়বো না, যদি পারো তাহলে রিডিং দিয়ে দিবা। তারপর আমরা চলে আসলাম কি সাইটোকাইনেসিস চলে আসলাম। সংজ্ঞাটা ইম্পর্টেন্ট যে হচ্ছে টেলোফেজ পর্যায়ে শেষের দিকে সাইটোকাইনেসিস সম্পূর্ণ হয়। বিভাজনরত কোষ সাইটোপ্লাজমে দুভাগে বিভক্ত হওয়াকে বলা হয় সাইটোকাইনেসিস। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে এবং কোষ প্লেট এবং কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে। তাহলে এখান থেকে কোশ্চেন চলে আসবে যে কোষ প্লেট সৃষ্টি করে কে? সাইটোকাইনেসিস। এবং কোষ প্রাচীর সৃষ্টি করে কে? সাইটোকাইনেসিস। ঠিক আছে না? উদ্ভিদ কোষে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রমশ প্রশস্ত হয়, কোষ প্রাচীরকে স্পষ্ট করে। সূত্রগুলো অদৃশ্য হয়ে যায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভেসিকল মিলিত হয় কোষ প্লেট তৈরি করে। তাহলে কোষ প্লেট তৈরি হয় কোন কোন উপাদান দিয়ে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ক্ষুদ্র ভেসিকল দিয়ে তৈরি হয়। অর্থাৎ এখানে ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল দিয়ে এই যে কোষ প্লেট তৈরি হয়, এই ফ্র্যাগমোপ্লাস্টটা আসে আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এখান থেকে এভাবে এমসিকিউতে কোশ্চেন চলে আসবে। এমসিকিউর জন্য এই পার্টটা কিন্তু একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট এবং হচ্ছে অধ্যায়টা ছোট মনে করলেও এখানে কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে প্রত্যেকটা লাইন হচ্ছে এমসিকিউ করা যায়। তো সুন্দরভাবে পড়ে নিব আমরা। বিষুবীয় অঞ্চলে লাইসোজোমের ন্যায় ফ্র্যাগমোপ্লাস্ট জমা হয় এবং পরে এরা মিলিত হয় প্লাজমা লিমা নামক ঝিল্লি তৈরি করে। প্লাজমা লিমাকে আরেকটা নামে ডাকা হয় বায়ো মেমব্রেন নামে ডাকা হয়। তো আমরা প্রথম অধ্যায়টা যখন আমরা পড়বো তখন সুন্দরভাবে হচ্ছে বুঝতে পারবা যে হচ্ছে এরা কোষ প্লেট সৃষ্টির সাহায্য করে এবং কোষ প্লেটের উপর সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এবং অন্যান্য দ্রব্য জমা হয় কোষ প্রাচীর সৃষ্টি করে। কোষ প্রাচীরের গঠনের ফলে মাতৃকোষটি পরবর্তীতে দুভাগে ভাগ হয়, দুটি আপত্য কোষের জন্ম নেয়। এগুলো ততটা ইম্পর্টেন্ট না, ততটা আমরা কি করবো, এগুলো হচ্ছে পাত্তা দেবো না, জাস্ট রিডিং দিয়ে দেবো। সাইটোকাইনেসিস না হলে তোমার মানে হচ্ছে কি একই কোষের বহু নিউক্লিয়াস সৃষ্টি হতো। একে বলা হয় মুক্ত নিউক্লিয়ার কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। ডাবের পানি এক ধরনের মুক্ত নিউক্লিয়ার বিভাজন। ঠিক আছে না? ডাবের পানি
নিউক্লিয়ার বিভাজন, মুক্ত নিউক্লিয়াসের বিভাজন এক ধরনের ফসল। এখানে ডিরেক্ট কোশ্চেন চলে আসবে। কোনো শৈবাল, ছত্রাক এবং প্রাণী কোষে কেরিওকাইনেসিস ঘটে কিন্তু সাইটোকাইনেসিস ঘটে না। এর ফলে একটি কোষ বহু নিউক্লিয়াসে পরিণত হয়। এ ধরনের কোষকে বলা হয় সিনোসাইটিক। উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইটিক, আর প্রাণী কোষকে বলা হয় পথে প্রাণী, পথ হচ্ছে প্লাজমোডিয়াম বলানো হতে পারে। এই কথাগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে ডিরেক্ট কোশ্চেন চলে আসবে যে ডাবের পানি কোন ধরনের বিভাজন? মুক্ত নিউক্লিয়াসের বিভাজন, বা মুক্ত নিউক্লিয়াসের বিভাজনের উদাহরণ কি? ডাবের পানি। ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, মেডিকেলে অলরেডি চলে আসছিল। এখান থেকে এতটুকু আমরা মনে রাখবো। এবং উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইটিক, এবং প্রাণী কোষকে কি বলা হয়? প্লাজমোডিয়াম বলানো হতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নেবো আমরা, চিত্র পড়তে হবে না, নো নিড। ঠিক আছে, নেক্সটে চলে আসি। যে এখানে কেরিওকাইনেসিস একটা পার্থক্য দেওয়া আছে, সাইটোকাইনেসিস দেওয়া আছে। 10 স্টার ইম্পর্টেন্ট বক্সটা। মেডিকেল বলো বা হচ্ছে ভার্সিটি বলো, ইম্পর্টেন্ট। এইগুলো আমাদের পড়তে হবে। কেরিওকাইনেসিসটা কি? কেরিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াস বিভাজনকে বলা হয় কেরিওকাইনেসিস, আর সাইটোপ্লাজম বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। হচ্ছে কি, কেরিওকাইনেসিস এক ধরনের জটিল পদ্ধতি এবং দীর্ঘ সময় প্রয়োজন এখানে হতে পারে, আর সাইটোকাইনেসিস অপেক্ষাকৃত সরল পদ্ধতি এবং কম সময় এখানে প্রয়োজন হয়। কেরিওকাইনেসিস সমগ্র প্রক্রিয়া 5টি ধাপে সম্পূর্ণ হতে পারে। একটা প্রোপেজ, প্রোমেটাপেজ, মেটাপেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর অপরদিকে সাইটোকাইনেসিস হচ্ছে কোনো এখানে পর্যায় নেই। নিউক্লিয়াসে বিভাজিত হয় দুটি আবদ্ধ কোষে নিউক্লিয়াস সৃষ্টি করে, আর অপরদিকে সাইটোকাইনেসিস দুটি ভাগে বিভক্ত হয়। সাইটোকাইনেসিস কোষের সংখ্যা বৃদ্ধি করে, আর কেরিওকাইনেসিস হচ্ছে কি নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি করে। আর কেরিওকাইনেসিস সাইটোকাইনেসিসের আগে ঘটে, আর সাইটোকাইনেসিসের আগে কেরিওকাইনেসিস প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। সিম্পল অ্যাজ দ্যাট। সুন্দরভাবে পড়লে বুঝতে পারবা আসলে এগুলো কি। রিভিশন লিখিয়ে দিচ্ছি, সুন্দরভাবে রিভিশন এখানে লিখিয়ে দিবা, আর সুন্দরভাবে রিভিশন প্রসেসটা এখানে চালাই যাবা। ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা ভালো কিছু অর্জন করব। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল, বুঝছো? তোমরা হচ্ছে ভালোভাবে পড়াশোনা করো, দেখবা হচ্ছে সব কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আর হচ্ছে জাস্ট টাইমে সবগুলো শেষ করে দিও ভাইয়ের গাইডলাইন অনুযায়ী। তো তারপর আমরা চলে আসলাম মাইটোসিসের গুরুত্ব এবং তাৎপর্য, প্রয়োজনীয়তা চলে আসলাম। এটা বেসিক্যালি সিকিউর জন্য মানে অনেক অনেক ইম্পর্টেন্ট ছিল। বাট আমাদের যেহেতু সিকিউর নাই, এডমিশনে তোমার কি দেওয়া আছে? এমসিকিউ দেওয়া আছে। তো আমরা এখান থেকে আমরা জাস্ট খালি আমরা হেডলাইনগুলো এখান থেকে মুখস্থ করে নেব। এখান থেকে হেডলাইনগুলো ডিরেক্ট এমসিকিউতে বা ট্রু ফলস এখানে ডিরেক্ট চলে আসে। এখান থেকে হেডলাইনগুলো আমরা মনে রাখবো যে হচ্ছে মার্সিস কোষ বিভাজন গুরুত্বপূর্ণ অবশ্যই। তার মধ্যে দেহ গঠন এবং দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারপরে বংশবৃদ্ধি করতে পারে, ঠিক আছে না? যেমন ক্লাইমায়োডোমোনাস এর ক্ষেত্রে গঠিত হয়। জননকোষ সৃষ্টি এবং জননকোষের সংখ্যা বৃদ্ধি করতে পারে, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা পায়। নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করে এখানে। ক্রোমোজোমের সংখ্যা এবং সমতা এখানে রক্ষা পায়, এবং ক্ষতস্থান পূরণ করতে পারে, ক্রমাগত ক্ষয় পূরণ করে, পুনরু উৎপাদন করতে পারে, গুণগত বৈশিষ্ট্য স্থিরতা রক্ষা করার কাজ। অনিয়ন্ত্রিত মাইটোসিস কুপল এখানে সম্পূর্ণ হয়, এবং অনিয়ন্ত্রিত মাইটোসিস টিউমার এবং ক্যান্সার সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এই কথাগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, আমাদের একদম কি করতে হবে? একদম আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এই পয়েন্টগুলো জাস্ট তোমরা মনে রাখবা। এই পয়েন্টগুলো হেডলাইনগুলো ডিরেক্ট স্যাররা উঠাই দিয়ে সুন্দরভাবে কোশ্চেন করে ট্রু ফলসের জন্য, বা ডিরেক্ট বলে দেবে যে হচ্ছে মাইটোসিসের গুরুত্ব নিচের কোনটি হতে পারে, নিচের কোনটি নয়, ঠিক আছে না? তো আবার আমরা কি করলাম, আমরা আমরা হচ্ছে মার্কসিসে আমরা হচ্ছে গুরুত্ব আমরা পাঠটা শেষ করে দিলাম। এখন আমরা চলে আসবো কি, অনিয়ন্ত্রিত মার্কসিসের কতগুলো টার্ম দেওয়া আছে, এই টার্মগুলো আমরা পড়ে নেব। এখান থেকে কোশ্চেন চলে আসবে যে হচ্ছে টিউমার এবং ক্যান্সার সৃষ্টি হওয়া মার্কসিসের কুফল না হচ্ছে ভালো? অবশ্যই কুফল হবে, সেটা অনিয়ন্ত্রিত মার্কসিস প্রক্রিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ হতে পারে। ঠিক আছে, এখান থেকে আমাদের এতটুকু আমাদের পড়তে হবে। এমসিকিউর ক্ষেত্রে কিন্তু এগুলো হচ্ছে মাস্ট টু নো, এগুলো জানতেই হবে, একদম পড়তেই হবে। ঠিক আছে, তো ভাইপুরে আসো, আমরা হচ্ছে রাইট নাও আমরা এখন অনিয়ন্ত্রিত মাইটোসিস এই আমরা হচ্ছে পার্টটা আমরা সুন্দরভাবে শেষ করে দেবো। তো অনিয়ন্ত্রিত মাইটোসিস থেকে আমাদের এতটুকুর মধ্যে পড়তে হবে যে কোষের অভ্যন্তরীণ এবং হচ্ছে বাহ্যিক বিভিন্ন ফ্যাক্টর দ্বারা মাইটোসিস নিয়ন্ত্রিত হতে পারে। কোনো কারণে অনিয়ন্ত্রিত অকার্যকর হলে অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটে, যার ফলে টিউমার এবং ক্যান্সার সৃষ্টি হয়। এগুলোর কথা আমাদের জন্য ইম্পর্টেন্ট যে টিউমার এবং ক্যান্সার সৃষ্টি হওয়া এটা কিসের ফল? অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফল। ঠিক আছে না? এখান থেকে এতটুকু মুখস্থ করবো যে ক্যান্সার অর্থ হচ্ছে ক্রেপ, যা কাঁকড়া থেকে এসেছে। ক্যান্সার কোষের আশেপাশে ছড়িয়ে গেলে কাঁকড়া সাঁড়াশি পায়ের মতো দেখা যায়, দরকার নাই, এগুলো হচ্ছে আমরা পড়বো না। ক্যান্সার কোষের সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায়। P53 নামক প্রোটিন সাধারণ কোষকে বিভাজন হতে রক্ষা করতে ভূমিকা পালন করতে পারে। এটি ডিফেক্টিভ হলে হচ্ছে মানুষের কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবং এখানে হচ্ছে একটা মজার কথা হচ্ছে যে মানুষের প্রায় অর্ধেক কোষেই ডিফেক্টর অর্থাৎ P53 কোষ আছে। ফলে ক্যান্সার সৃষ্টি হতে পারে। মানুষের অধিক হারে ক্যান্সার সৃষ্টি হওয়ার সম্ভাবনা একটি কারণ। কোষ বিভাজনের জন্য কিছু গ্রোথ ফ্যাক্টর কাজ করতে পারে, অর্থাৎ জিএফ যাকে বলা হয়। ঠিক আছে না? ক্যান্সার কোষ তাদের গ্রোথ ফ্যাক্টর নিজেরাই তৈরি করে নেয়, অথবা বিভাজনের জন্য এদের কোনো গ্রোথ ফ্যাক্টর কাজে লাগে না। কোনো মানে কোষ চক্র নিয়ন্ত্রণকারী দু ধরনের প্রোটিন রয়েছে, একটা প্রোটিন কাইনেজ, একটা সাইক্লিন। ঠিক আছে না? এটা ইম্পর্টেন্ট। টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অঙ্কোজেনেসিস, মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসলো, ইম্পর্টেন্ট। কোষ চক্র বিনষ্টকারী জিনকে বলা হয় অঙ্কোজেন।
যে হচ্ছে চক্রটা নিয়ন্ত্রণ করে থাকে যে জিনটা, তাকে বলা হয় অনকোজেন। আর যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে তাদেরকে বলা হয় মিউটাজেন। আর মিউটাজেনিক পদার্থই হলো হচ্ছে কি কার্সিনোজেন, ক্যান্সার সৃষ্টিকারক পদার্থ। অর্থাৎ দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেসিস। এবং বিভিন্ন প্রকার পেপিলোমা ভাইরাস ক্যান্সার সৃষ্টি হওয়ার কারণ, যেমন ভাইরাস B6 B7 জিন দুটি ক্যান্সার সৃষ্টি হতে পারে। তো এখান থেকে আমাদের এতটুকু আমাদের পয়েন্ট মনে রাখবো আমরা, যে টিউমার এবং ক্যান্সার সৃষ্টি হওয়ার এটা হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন প্রক্রিয়ার ফল। এখানে তোমার হচ্ছে কি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এখানে কাজ করতে পারে, এবং সেখানে তোমার P53 এখানে ভূমিকা পালন করতে পারে, এবং কিছু গ্রোথ ফ্যাক্টর এখানে কাজ করতে পারে। এবং নিয়ন্ত্রণকারী দু ধরনের প্রোটিন রয়েছে, একটা প্রোটিন কাইনেজ, একটা হচ্ছে সাইক্লিন কাইনেজ হতে পারে, একটা সাইক্লিন হতে পারে। তো এখান থেকে এতটুকু পড়তে হবে। টিউমার সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অঙ্কোজেনেসিস প্রক্রিয়া বলা হয়। বানানটা সুন্দরভাবে দেখে নিবা। এবং কোষ চক্র বিনষ্টকারী জিনকে বলা হয় অঙ্কোজেন জিনটা। এবং ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে তা হলো মিউটাজেন, এবং মিউটাজেনিক পদার্থ হচ্ছে কার্সিনোজেন। এবং দেহের বিভিন্ন অংশ টিউমার শরীরকে বলা হয় মেটাস্টেসিস প্রক্রিয়া বলা হয়। এগুলো ভালোভাবে দেখে নিবা, বানানটা সুন্দরভাবে দেখে নিবা, এগুলো অনেক ইম্পর্টেন্ট। যেমন B6 এবং B7 ভাইরাস ইত্যাদি হতে পারে। মেডিকেল ক্ষেত্রে এগুলো হচ্ছে হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে। তারপর কোষের মৃত্যু এখানে বলছে যে বহুকোষী জীবদেহের প্রতিদিনই কোষের মৃত্যু ঘটতে পারে। কোষ বিভাজনের মাধ্যমে তা পূরণ করতে হয়। মানবদেহের প্রতিদিন লক্ষ লক্ষ কোষের মৃত্যু হয়। দুটি উপায়ে কোষের মৃত্যু হতে পারে, একটা নেক্রোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে, একটা হচ্ছে কি অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ার মাধ্যমে। এখন নেক্রোজেনেসিসটা আসলে কি, অ্যাপোপ্টোসিসটা কি, এগুলো আমরা পড়বো। নেক্রো মানে কি, নেক্রো মানে হচ্ছে শিয়াল। তো শিয়াল হচ্ছে মানে রাতে হচ্ছে শিকার করে, দিনে হচ্ছে তোমার কি করে ঘুমায়। তো শিয়াল খুব ক্ষুধার্ত, খুব ক্ষুধার্ত হলে তার কি প্রয়োজন, খাবারের দরকার। তো খাবারে কি থাকে, পুষ্টি থাকে। তো নেক্রো মানে হচ্ছে শিয়াল, তো সেই শিয়াল খুব ক্ষুধার্ত, সেটা পুষ্টির অভাব হলে অথবা বিষাক্ত কারণে, কারণ তোমার হচ্ছে কি ক্ষতিগ্রস্ত হলে হচ্ছে কোষ মারা যেতে পারে। এভাবে মনে রাখতে পারো, বা ডিরেক্ট মনে রাখতে পারো যে নেক্রোসিস কথা মানে হচ্ছে পুষ্টি অভাব হলে বা কোষে হচ্ছে বিষাক্ত হলে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়। মেডিকেল ভর্তি প্রক্রিয়া 17 থেকে 18 ষোলো থেকে 17 সালে চলে আসছিল। তারপর অ্যাপোপ্টোসিস প্রক্রিয়াটা কি, যে হচ্ছে এটি এক ধরনের তোমার হচ্ছে কি, এটি এক ধরনের জেনেটিক্যাল কোষের মৃত্যু। হ্যাঁ, কোনো কোষের জীবিত বা অঙ্গের জন্য এখন প্রয়োজন নেই, তা ধ্বংস হতে পারে। কোনো মানুষের ভ্রূণ অবস্থা পাতলা টিস্যু দিয়ে হাতের সকল আঙ্গুল লাগানো পারে, পরে মাঝখানে টিস্যু ধ্বংসের মাধ্যমে বিলুপ্ত হয়, 5টি আঙ্গুল বৃদ্ধ আঙ্গুলে পরিণত হতে পারে। ঠিক আছে না, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে এটা সুন্দরভাবে রিডিং দিলে হয়ে যাবে। যা সেখান থেকে এতটুকু আমরা মনে রাখবো যে কোষের জেনেটিক্যালি মৃত্যুকে বলা হয় অ্যাপোপ্টোসিস, যার উদাহরণ হতে পারে 5টি বৃদ্ধ আঙ্গুল পৃথক হয়ে যায়। এবং হচ্ছে পুষ্টির অভাব হলে বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হয় কোষ মারা যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় নেক্রোজেনেসিস প্রক্রিয়া বলা হয়। এবং এখান থেকে এতটুকু আমরা পড়ে নেব যে একটি মানে হচ্ছে একটি টিউমার কত তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে এবং সেটা কোন হচ্ছে মুভমেন্টে আছে তা সনাক্ত করার জন্য চিকিৎসকরা এমআরআই এক ধরনের পরীক্ষা করে থাকেন। যা উচ্চ এমআরআই বলে দেয় যে মানে এই টিউমারটা কত বর্ধনশীল। তো এখান থেকে ডিরেক্ট এভাবে এমসিকিউতে কোশ্চেন চলে আসবে যে হচ্ছে এমআই এর ফুল ফর্ম কি, বা এমআই হচ্ছে মায়োটিক ইন্ডেক্স। ঠিক আছে না, আর মায়োটোসিস যত কোষ সংখ্যা এবং মোট কোষ সংখ্যার অনুপাতকে বলা হয় কি, এমআই বলা হয়। বা মায়োটিক ইন্ডেক্স হচ্ছে কোনো টিস্যুর মোট কোষ সংখ্যা, এবং মায়োটোসিস যত কোষ সংখ্যার অনুপাতকে বলা হয় কি, মায়োটিক ইন্ডেক্স প্রক্রিয়া বলানো হতে পারে। তো ওভারঅল আমরা কি করলাম, আমরা পার্টটা আমরা শেষ করে দিলাম। এখন আমরা এই বক্সটা সুন্দরভাবে আমরা পড়ে নেব। বক্সটা হচ্ছে ইম্পর্টেন্ট, একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য, ভার্সিটির জন্য। একদম এখান থেকে আমাদের পয়েন্ট বাই পয়েন্ট আমাদের এতটুকু পড়তে হবে। আমরা জাস্ট খেলেই পড়ে আসছি এগুলা, জাস্ট খেলে তোমার রিভিশন দিবা। যে মাইটোসিস প্রক্রিয়াটা কি, এটা এক ধরনের সরল প্রকৃতি। কোষ বিভাজনের মাধ্যমে এই দশা সম্পূর্ণ হয়। এটা নিউক্লিয়াসের বিভাজন সরাসরি সম্পূর্ণ হতে পারে, এবং নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একত্রে বিভাজিত হয়। অর্থাৎ এর মাধ্যমে জীবদেহের এককোষী জীবদেহের বংশবৃদ্ধি ঘটায় এবং দৈহিক বৃদ্ধি ঘটাতে এর ভূমিকা রয়েছে। এর বিভাজন প্রত্যক্ষ বিভাজন, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। যেমন উদাহরণ হতে পারে কি, ইস্ট, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি হতে পারে। ঠিক আছে না, এখানে পাশে তোমরা এতটুকু লিখে রাখবা যে ইস্ট হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, এবং এমিবাও হতে পারে, এমিবাও হতে পারে। এটা সুন্দরভাবে তোমরা হচ্ছে নোট ডাউন করে নিবা। অপরদিকে আমরা চলে আসি, আমরা হচ্ছে অ্যামাইটোসিস আমরা পার্টটা পড়ে নিলাম। এবং মায়োটোসিস পার্টটা আমরা চলে আসি, যে মায়োটোসিস এক ধরনের তোমার হচ্ছে কি জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া। এবং এখানে বিভিন্ন দশা আছে, দশার মধ্যে হচ্ছে 5টা দশা আছে, প্রোপেস, প্রোমেটাপেস, মেটাপেস, অ্যানাপেস, টেলোপেস আছে। ঠিক আছে না, এগুলো আমরা পড়ে আসলাম। এই বিভাজন নিউক্লিয়াসের বিভিন্ন দশার মাধ্যমে সম্পূর্ণ হয়। এক্ষেত্রে প্রথমে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, বারবার চলে আসতেছে তো ইম্পর্টেন্ট। সাইটোপ্লাজম বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস প্রক্রিয়া বলানো হতে পারে। এর মাধ্যমে এককোষী জীবের বংশবৃদ্ধি ঘটে, এবং বহুকোষীয় এখানে দেহবৃদ্ধি এবং ক্ষয়পূরণ ঘটাতে এখানে সম্পূর্ণ হয়। এবং এই বিভাজনকে বলা হয় পরোক্ষ কোষ বিভাজন বা সমীকরণ কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। উন্নত উদ্ভিদ এবং প্রাণী কোষে এসব সম্পূর্ণ হতে পারে। এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ 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 ক্ষেত্রে দশাটা, তারপর নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়া, ফলাফল, বিভাজনের প্রকৃতি এবং উদাহরণটা একদম মাস্ট টু নো। একদম আমরা সুন্দরভাবে আমরা কি করবো, একদম কমপ্লিট করে নেবো। ঠিক আছে না, সুন্দরভাবে আমরা কমপ্লিট তো করবোই, এবং সুন্দরভাবে আমরা এই প্রসেসটা আমরা সুন্দরভাবে রিডিং দেবো। ঠিক আছে না, রিডিং দেবো, মুখস্থ করবো, রিভিশন দেবো, সব করবো। একদম ওভারঅল অনেক অনেক ইম্পর্টেন্ট। একদম একদম সুন্দরভাবে তোমরা কি করবা, বক্সগুলো সুন্দরভাবে
মানে পুনরুদ্ধারণ করে নিবা, ঠিক আছে না? তো আমরা হচ্ছে ওভারঅল আমরা এই কোষ বিভাজনের পার্টটা আমরা হচ্ছে আমরা ২ টা টপিক আমরা শেষ করে দিলাম। একটা হচ্ছে অ্যামাইটোসিস মানে পার্টটা শেষ করে দিলাম। কোষচক্র এবং হচ্ছে কতগুলো হচ্ছে পর্যায় দেওয়া আছে। তো এটা শেষ করে দিলাম এবং মায়োসিসের ফুল পার্টটা আমরা শেষ করে দিলাম। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ভাইয়ের সঙ্গে। তো আমরা সুন্দরভাবে আমরা পড়াশোনা করব, নিজের যত্ন নেব আর সুন্দরভাবে হচ্ছে ক্লাসটা আমরা করে নিব। ক্লাসে যদি কোনো কনফিউশন থাকে তাহলে ভাইয়াকে অবশ্যই তোমরা জানাবা পার্সোনাল গ্রুপে। ভাইয়া সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে তোমাদের প্রবলেম সলিউশন করে দেওয়ার জন্য। ভালোভাবে আমরা পড়াশোনা করব আর পরীক্ষা সুন্দরভাবে আমরা অ্যাটেন্ড করব। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।